সরকারে যারা গিয়েছে, হাসিনা যদি ব্যাক করে, আওয়ামী লীগ ব্যাক করে, তাদের কাউকে তো ছাড়বে না, প্রত্যেককে ফাঁসি দেবে। আমাদেরকে যে নিয়ে ফাঁসি দিবে তাদেরকেও ছাড়বে না। রাশেদ খান, অন্তর্বর্তীকালীন এই সরকারের ডিসেম্বরের আমলে মধ্যে বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসলে কিভাবে গণহত্যার বিচার সম্ভব? এটা তো আসলে একটা অসম্ভব দাবি। যতগুলো জামিন হয়েছে, সরকারের কোনো না কোনো ব্যক্তি মহলের সেখানে আসলে সহযোগিতা ছিল। এখন এটি মানে সত্য, বিচারটা তাহলে এটি সত্য। সরকার করছে পাচ্ছে। আপনারা এর চেয়ে পুরাতন দল, আপনাদের উত্তরসূরি বলা চলে এনসিপি, আপনারা বিএনপি জামাত বড় দুটি দলের সাথে যাচ্ছে এনসিপি, এত গুরুত্ব এনসিপি কেন পাচ্ছে বা এত? ৭১ যেভাবে আসলে ইতিহাসটা দখল করা হলো, ২৪-এর ইতিহাসটাও একইভাবে দখল করা হলো। কিভাবে একটি দেওয়াল ধাক্কাতে ধাক্কাতে ৯০% ফেলিয়ে দিয়েছিলাম, এখন ছাত্ররা এসে এবং অন্যান্যরা এসে তারা কিন্তু বাকি 10% ফেলিয়ে দিল। আপনারা ব্যক্তিগতভাবে চলেন কি করে? আপনাদের কি কোনো মানে পেশা আছে? কারণ এখন হচ্ছে মার্চ ফর গাজা আপনারা করছেন। সেই মার্চ ফর গাজা যে যখন একদিকে চলছে, তখন মেহেদী ইনসাফাদের সেই বক্তব্যটা আমার কানে বাজে যে তিনি বলছেন যে ইসরায়েলের প্রতি সমর্থন জানাচ্ছেন নুরুল হক নূর। পলিটিক্সে আসলে অনেক কিছু হয়, আপনি জানেন। সাথে থাকলে সঙ্গী আর দূরে চলে গেলে জঙ্গি, তা নাই তো। নিজে উপদেষ্টা ছিলেন, তিনি উপদেষ্টা থাকাকালীন কেন এই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের শাস্তি দেন না? নাহিদ ইসলাম ওই কাজগুলো যদি সক্ষম ভাবে করতেন, তাহলে কিন্তু এই যে এখন নাহিদ ইসলামকে এত বেশি চিল্লাপাল্লা করতে হতো না, এত বেশি জোর গলায় গরম গরম বক্তব্য দেয়া লাগতো না। আর সম্প্রতি হাসনাত আব্দুলের একটা ফেসবুক পোস্ট আলোচিত হয়েছে। তিনি বলছেন যারা আওয়ামী লীগ ইস্যুতে কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি। কারণ আপনি ফেসবুকে যতই পোস্ট করেন না কেন আপা, ওই পোস্ট করলে কিন্তু এখন আসলে আর লাখ লাখ মানুষ যাবে না। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে। আপনার কাছ থেকে শুরু করি। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আপনার কাছ থেকে শুরু করে অনেকগুলো প্রশ্নই করব। চলমান রাজনীতি, নির্বাচন, অনেক কিছু আসলে সামনে আছে কথা বলবার মতো। যেটি আমরা সম্প্রতি দেখলাম, বিএনপি সময় নিয়ে, স্কেডিউল নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন। রোডম্যাপের আশায় নির্বাচন কবে হবে কিন্তু সেরকম কোনো রোডম্যাপ না পেয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করলেন। বিএনপির অবস্থান জানলাম। আর জাতীয় নাগরিক পার্টি তারা জানাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন তার একটি পোস্টে তিনি লিখছেন, একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলতেন, তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো। প্রথমে একটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই, রাজনীতির বাস্তবতাটা কি এরকম যে একটি দল বিএনপি শুধু নির্বাচন চাইছে, একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাইছে, আর বাকি দল বা বাকি সব রাজনৈতিক দল ও পক্ষ, যেমন সামান্থা শারমিন বলছেন, তারা আসলে আলাদা, আর একটি দল বিএনপি আলাদা? বিষয়টা কি আসলে এরকম? এবং আপনারা কি চান? আপনারা শুরুতে বলেছিলেন ২ বছর সময়ে, ২ বছরের আগে নির্বাচন চান না। এরপরে মানে বিভিন্ন সময় আসলে সময় পরিবর্তন হয়েছে। ফেব্রুয়ারিতে শুনেছিলাম যে জাতীয় নির্বাচনের আগে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান, আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এখন আসলে আপনাদের লেটেস্ট অবস্থানটা কি? আপনারা কি চান? দুটি বিষয় একটু শুনবো। জি, ধন্যবাদ। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা স্পষ্টভাবেই বলেছি যে আমরা প্রথমত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আমরা সেটি চাই। দ্বিতীয়ত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, এবং আমরা চাই রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার শেষে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দেয়া হোক। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সম্ভাব্য দুইটা তারিখের কথা বলেছেন, এই বছরের ডিসেম্বরের মধ্যে এবং আগামী বছরের জুনের মধ্যে। একবার তিনি মার্চের কথা উল্লেখ করেছেন সরকারের পক্ষ থেকে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে সরকার যদি চায়, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে আসলে ইলেকশনটা করা সম্ভব। এখন সরকারের মধ্যে আসলে উপদেষ্টাদের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, তিনটি ভাগ। আসলে একটি ভাগ একদমই নিউট্রাল, এবং একটি ভাগ সবসময় সরকারকে আরো বেশি দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য নানানভাবে ফুসলাচ্ছে। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই কিন্তু 5 বছরের কথা জনগণের উপর এক ধরনের দায় চাপিয়ে তিনি কিন্তু বলেছেন। আবার আরেকটি অংশ রয়েছে, তারা যেটি চায়, তারা চায় আসলে ইলেকশনটা ডিসেম্বরের মধ্যে বা সর্বোচ্চ আপনার আগামী বছরের যে রোজার ঈদ, তার আগে আসলে দিয়ে দেওয়ার জন্য। অন্যথায় রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে, তারা সেটি মনে করছেন। আপনি দেখেছেন যে বড় দুটি উপদেষ্টা দল কারা আসলে, বিএনপি স্বরাষ্ট্র কিন্তু উপদেষ্টার কথা বলছেন, আর কারা আসলে চাইছেন যে ক্ষমতা দীর্ঘায়িত করতে? তিনটি ভাগের এই ভাগে আসলে আমি কারা অনেক হচ্ছেন? কিছু জানি আসলে, সব তথ্য তো আসলে সবকিছু বলা যায় না। আমি যেটি বলছি এতটুকু আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে আমি জেনে এবং আমার কাছে তথ্য আছে, সেটির ভিত্তিতে আমি বলছি। একটি অংশ আসলে চাই যে ছাত্রদের যে নতুন দল গঠিত হয়েছে, সেই দল যতক্ষণ না পর্যন্ত নিবন্ধন পাচ্ছে এবং তারা তাদের সাংগঠনিক যে সক্ষমতা সেটি বৃদ্ধি করতে পারছে, তার আগ পর্যন্ত যতটা সম্ভব ইলেকশনটা দেরি করা যায়, এটি আসলে একটি পক্ষ
চাই। তো আমি যে বিষয়ে বলছিলাম সেখানে আবার ফিরে যাই। দেখেন, বিএনপি তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা চায়। শুরুতে কিন্তু বিএনপি কখনোই বলে নাই যে ইলেকশনটা কবে হতে হবে। কিন্তু যখন সরকারের বিভিন্ন ধরনের ব্যর্থতা এবং অনেকের মধ্যে এক ধরনের সন্দেহ, অনেকের বক্তব্যের মধ্যে যে এই সরকার আরেকটি ১/১১-র পথে হাঁটছে কিনা, এই সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিনা, বা নানান ধরনের সমস্যা সংকট গুলো যখন সামনে এসেছে, তখন কিন্তু বিশেষ করে সন্দেহের বিষয়টা আসলে অন্যতম। তখন বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন দাবিটা করেছে। এবং জামাতে ইসলাম যারা সবসময় আসলে যৌক্তিক সময়ের কথা বলছিলেন, তাদের পক্ষ থেকেও কিন্তু তাদের অবস্থান ক্লিয়ার করা হয়েছে। সেটি হলো তারা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আগামী বছরের, তার মধ্যে তারা ইলেকশনটা চায়। আজকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাতের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু বলেছেন যে বিএনপি এবং জামাত জাতীয় স্বার্থে তারা কিন্তু একসাথে কাজ করবে। এবং ইতিমধ্যে যে সংবাদটি আসলে গণমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, যে বিএনপির যিনি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের দুজনের সাথে জামাতের আমির এবং জামাতের আরেকজন শীর্ষ নেতার বৈঠক হয়েছে। যদিও বলা হচ্ছে যে আসলে আহ বেগম খালেদা জিয়াকে সেখানে দেখতে গিয়েছে, তবে রাজনৈতিক আলোচনা হয়েছে সেটিও স্বীকার করছে। তার মানে এই যে লন্ডনের যে বৈঠক, এরপরে জামাতের বক্তব্য স্পষ্ট হওয়া এবং জামাতের আগের বক্তব্যের সাথে বর্তমান বক্তব্যের যে পার্থক্য, অর্থাৎ বিএনপি এবং জামাতের বক্তব্যের মোটামুটি মিল বা বেশ কাছাকাছি তাদের বক্তব্যের মধ্যে আমরা লক্ষ্য করছি। এখানে তো একটু সেই প্রশ্ন জায়গা করতে থেকে চাই আমরা রাশেদ তো খান, এখানে আমাদের একটু প্রশ্ন করতে চাই জি। যে কাছাকাছি বক্তব্যের কথা বলছেন। হ্যাঁ, আমরা শুনলাম যে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করবার পরপরই জামাতের আমির তিনি বললেন রোজার আগে, রোজার ফেব্রুয়ারির মধ্যে হবে, তবে ফেব্রুয়ারির মধ্যেই মানে ফেব্রুয়ারির শুরুর মধ্যেই বা জানুয়ারির মধ্যেই তিনি নির্বাচন চান বলে বোঝা গেল সেই সময়। কিন্তু পরে সংবাদ সম্মেলন করে তিনি বললেন তিনটি শর্ত আছে। শর্তগুলো হচ্ছে আম, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং তারপরে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ বৃদ্ধি, এইরকম একটা পরিবেশ তৈরি করা। এই তিনটি বিষয়ে কথা বলছেন। একই রকম কথা মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, তিনিও বলেছেন যে মৌলিক সংস্কার দেখতে চান, দৃশ্যমান বিচার দেখতে চান এবং তারপরে তিনি গণপরিষদ নির্বাচন, অন্তত দুইটি একই কথা তারা বলছেন। এবং জামাতের আমির কিন্তু বলছেন যে এর ভিত্তিতে আসলে কি নির্বাচন এর আগে পরে হতে পারে, তাতে আসলে সমস্যা নেই। মানে আগে পরে, আগে মনে হচ্ছিল যে ফেব্রুয়ারি মানে রোজার আগেই হতে হবে, এরপরে বলছেন আগে পরে হতে পারে। অবস্থান থেকে কি একটু সরলেন জামাতের আমির, কি পরিবর্তন করেছেন? না, আমার কাছে মনে হয় না। আগে পরে বলতে তিনি বলেছেন যদি রাষ্ট্র সংস্কারটা না হয় বা গণহত্যার বিচারে আরো 2-1 মাস সময় লাগে, সেটি হয়তো তিনি বুঝিয়েছেন। তবে দেখেন, বাস্তবতা আপনাকে মানতে হবে। সেটি হলো বাংলাদেশে জুন বা আপনার জুলাইয়ের অবস্থা কিন্তু সেই সময় বৃষ্টি হয়, কাদা হয়, ঝড় তুফান, ওই সময় আসলে ইলেকশনটা হবে না। আর এখন এপ্রিল মাস, এই সময় কিন্তু এসএসসি পরীক্ষা চলছে। এবং আপনার মানে যদি আগামী বছরে এই সময় ইলেকশনটা হয়, তখন কিন্তু পরীক্ষা থাকবে। আর দ্বিতীয়ত আপনার ফেব্রুয়ারি সম্ভবত শেষের দিকে আবার রোজা শুরু হবে। তো রোজার মধ্যে আসলে ইলেকশনটা সম্ভবপর হবে না। এক হতে পারে সেটি হলো আপনার জানুয়ারির শেষের দিকে, অথবা আপনার মানে মানে ফেব্রুয়ারির রমজানের পরে হতে পারে, মানে রমজানের পরে হতে পারে, মানে এই সময়টাই, মানে এসএসসি পরীক্ষার আগে, হ্যাঁ। অথবা আপনার ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হতে হবে। তার মানে জামাত ইসলামের বক্তব্য তারা যাই বলুক না কেন, সরকার তো বাস্তবতা মেনেই ইলেকশনটা দিবে। এবং আমরা যেহেতু আসলে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি এবং সরকারে অনেকে আছে, তারা কিন্তু আমাদের সাথে বিভিন্ন সময় সম্পৃক্ত ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, সুতরাং তাদের অনেকের কাছ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের যে তথ্যপত্র আমরা পেয়েছি, সেটি হলো যে সরকার মূলত সর্বোচ্চ জানুয়ারি ফেব্রুয়ারি বা সর্বোচ্চ আরো যদি যায় মার্চ, এর মধ্যে তারা আসলে ইলেকশনটা তারা দিতে চায়। অর্থাৎ যে 5 বছরের আওয়াজটা উঠেছে বা 5 বছরের কথা বলা হচ্ছে বা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বলেছেন, আসলে সেই স্বপ্নটা আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি পূরণ করবেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি এমন একজন ব্যক্তি, দেখেন গণ অভ্যুত্থানের সময় কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না যে ওই সময় ক্ষমতাটা বা দায়িত্বটা গ্রহণ করলে গ্রহণযোগ্য হতো বা আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটি আসলে গুরুত্ব পেত বা ক্ষমতা আসলে বৈধ হিসেবে চিহ্নিত হতো। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু দেশি বিদেশি তার গ্রহণযোগ্যতা রয়েছে, তিনি একজন নোবেল বিজয়ী, সেই জায়গা থেকে তিনি
সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার কারণে কিন্তু এটি খুব দ্রুত সময়ের মধ্যে সবার কাছে একটি গ্রহণযোগ্যতা পায়, এবং সরকারের সবাই কিন্তু স্বীকৃতি দেয় এবং সরকারের সাথে কাজ করতে আগ্রহ পোষণ করে। হুম। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো সমালোচনা আচ্ছা, নাই, তাকে কিন্তু নিয়ে অনেক সন্দেহ উপদেষ্টা শঙ্কার জায়গা নিয়ে। আপনাদের নাই, তাহলে তিনি কেন রোড ম্যাপের জি। কথাটা বলছেন না? মানে এটা বললে সমস্যা কি হয় বলে মনে করেন? না, সমস্যা কিছু আহ মানে যেটি সরকারের কয়েকজনের সাথে আসলে বিভিন্ন মাধ্যমে তথ্যপত্র যেটি পেলাম, সেটি হলো যে সরকার যেটি মনে করছে যে এখনই আসলে যদি আমরা স্পষ্ট ডেট ঘোষণা করে দিই, তাহলে যদি তার আগে যদি রাষ্ট্র সংস্কারের যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বা আপনার গণহত্যার বিচার সেটি যদি শেষ করতে না পারি, তাহলে জনগণ আবার সরকারকে খুব খারাপ চোখে দেখবে যে তারা সেটি করতে পারলো না। জি। দেখেন, রাশেদ খান, অন্তর্বর্তীকালীন এই সরকারের ডিসেম্বরের আমলে। মধ্যে বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসলে কিভাবে গণহত্যার বিচার সম্ভব? এটা তো আসলে একটা অসম্ভব দাবি, আপনারা বা যারা করছেন তারা এটিতে অসম্ভব দাবি। গণহত্যার বিচার কিভাবে সম্ভব হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি বা ইভেন জুনের মধ্যে? দেখেন, মনে করেন শেখ হাসিনার নামে 100টি মামলা দেয়া হলো, এখন 2টি মামলার রায় হলো, তাকে ফাঁসি দেয়া হবে এরকম রায় হলো, আর বাকিগুলোর হলো না। আমার কাছে মনে হয় না যে বাকিগুলো রায় নিষ্পত্তি হওয়ার আগে আসলে তার যে আপনার শাস্তি সাব্যস্ত হলো সেটি আসলে কার্যকর করা হবে। আপনি ঠিকই বলেছেন যে আসলে এটি আসলে সময় লাগবে। তবে এই যে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, একটি না করে যদি আপনার 20টি করা হতো, তাহলে 20টি ট্রাইব্যুনালে কিন্তু এই বিচারগুলো চলতো একসাথে, তখন কিন্তু দ্রুত সময়ের মধ্যে বিচারটা হতে পারতো। কিন্তু এখন যেটি হয়েছে সমস্যা, যে এই একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভবপর নয়। একজন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনার গণহত্যার মামলা হয় 50টি, মনে করেন 50টি মামলা হলো খুনের মামলা বা হত্যার মামলা, সেক্ষেত্রে একটি ট্রাইব্যুনালে এটি বিচার করতে আসলে আপনার দীর্ঘ সময় লাগবে, সেক্ষেত্রে 5 বছর 10 বছর লাগবে। তো সেই জায়গা থেকে আমরা সরকারকে বারবার বলেছি যে আপনারা ট্রাইব্যুনালের সংখ্যাটা বাড়ান। এখন আমার কাছে যেটি মনে হয় যে গণহত্যার বিচার বা এই জুলাই অভ্যুত্থানে যারা আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শহীদ হয়েছে, সেই বিচারটা আসলে উপদেষ্টাদের কেউ কেউ আসলে দ্রুত সময়ের মধ্যে করতে চায় না, বা তারা দায় নিতে চায় না যে আওয়ামী লীগের মানে বিচার বিচারটা কিভাবে করব উপদেষ্টারা পরবর্তীতে। করবেন বা সরকার করবেন? বিচারের কাজটা তো একটা স্বাধীন বিচার বিভাগ এবং সেই পদ্ধতির মধ্যে হবার কথা, এবং সেটার জন্য আপনারা সময়ই বা বেঁধে কি করে দিতে পারেন যে ডিসেম্বরের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে বা জুনের মধ্যে বিচার হয়ে যেতে হবে? কিভাবে সম্ভব এটা? দেখেন, আপনি যাই বলেন আর আমি যাই বলি না কেন, এখন পর্যন্ত কিন্তু বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে, সেটি বললে ভুল হবে। আর সেটি যদি হতো তাহলে কিন্তু এই যে গণহত্যার আসামি বা যাদেরকে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, সাবের এবং মান্নান, এবং আমার নিজের এলাকা ঝিনাইদহ সদর, সেখানকারও একজন এমপি জামিন পেয়েছে। এবং আমি যতটুকু তথ্য পেয়েছি যে 2জন উপদেষ্টার সহযোগিতায় এই 3জন দামি এমপি জামিন পেয়েছে। তো বিচার বিভাগ যদি ওইভাবে প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে যেত, তাহলে কিন্তু এইভাবে জামিন পেত না। আরেকজন এমপির বিষয় এসেছে, ডাক্তার আব্দুল আজিজ, তিনি একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সহযোগিতায় জামিন পেয়েছিলেন। পরবর্তীতে কিন্তু তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে, ছাত্র জনতা তাকে কিন্তু আবার ধরে পুলিশের হাতে তুলে দেয়, আরেকটি মামলায় তাকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। তো আমি সেটাই বলছি যে যেহেতু বিচার বিভাগের সংস্কারটা এখনো পর্যন্ত শেষ হয়নি, হুম। সুতরাং এখনই আমি আপনি বলতে পারি না যে আমাদের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয়ে গেছে। আওয়ামী লীগের কিন্তু আমলে রাশেদ যে খান, সমস্যাগুলো জামিনযোগ্য ছিল সেগুলো অপরাধী এখনো যদি হয় রয়ে বা গেছে। বিচারকের যদি জামিন দেবার মতো মনে হয়, তাহলে কি তিনি জামিন দেবেন না? মানে জামিনযোগ্য অপরাধ বা জামিন পাবার মতো বিষয় থাকলে তো জামিন পাবেনই। তিনি আওয়ামী লীগ করেন আর যেই আসামি হয়ে থাকেন না কেন। দেখেন, আমি যেটি স্পষ্ট করি সেটি হলো বিএনপি জামাতের নেতাকর্মীদের নামে যে ধরনের মামলা ছিল, এবং সেই মামলাগুলো অধিকাংশই কিন্তু ভিত্তিহীন, যে কারণে তারা কিন্তু জামিন পেয়েছে এবং কোনোভাবেই তাদেরকে আটকানো যায়নি। কিন্তু একটি অভ্যুত্থান হয়েছে, একটি বিপ্লব হয়েছে, এবং আওয়ামী লীগের পরাজয় হয়েছে, এবং আওয়ামী লীগের যিনি সভানেত্রী ছিলেন তার নির্দেশনায় কিন্তু হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, এবং সেই ধরনের রেকর্ড কিন্তু আমরা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে এসেছে যে শেখ হাসিনা সরাসরি গুলি করার নির্দেশনা দিচ্ছে। তার মানে কি? তার মানে দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যার নেতৃত্ব দিয়েছে, এবং হাসিনা নিজেই কিন্তু সেই নির্দেশনা দিয়েছে। তো সেই জায়গা থেকে, এবং জেলা পর্যায়ে বলেন বিভিন্ন জায়গায় বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা অস্ত্র নিয়ে কিন্তু গুলি চালিয়েছে, ছাত্রদেরকে হত্যা হুম। করেছে। এবং এইটা একটি অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। আওয়ামী লীগ এত মানুষকে হত্যা করলো, এত মানুষকে আহত করলো, সেই জায়গায় ওই আগের যে ভিন্ন মতের মানুষ বা তাদের বিরুদ্ধে মামলা হলে পরবর্তীতে জামিন পাওয়া, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ইতিমধ্যে অভিযুক্ত গণহত্যার দায়ে, তারা জামিন পাওয়া কিন্তু এক বিষয় না।
কারণ তাদের বিরুদ্ধে কিন্তু তারা যদি এখন জামিন পান তারা কিন্তু পালিয়ে যেতে পারেন। হুম। আর তারা যদি পালিয়ে যান সেক্ষেত্রে কিন্তু গণহত্যার বিচারটা হবে না। সুতরাং আওয়ামী লীগের যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে বিএনপি জামাতের যারা ওই সময় গ্রেপ্তার হয়েছিল, আটক হয়েছিল, তাদের সাথে তুলনা করলে হবে না। সেই আসলে জন্যই বলছি বিষয়টা তো যারা তুলনার আসলে না রাশেদ খান, বিষয়টা হচ্ছে আইনের। আইন যদি বলে এটা জামিন পাবার মতো, তিনি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আপনি হন আর আমি হোক, তো সেদিনই জামিন পাবেন। আর যদি জামিনযোগ্য আদালতের এখতিয়ারের মধ্যে না থাকে তাহলে হবে না। বিষয়টা তো এমন হবার কথা ছিল। আওয়ামী লীগ বিএনপি এভাবে কেন আসলে বিচার হচ্ছে? তাহলে ওই না, বিচার এটি বিভাগ এটি স্বাধীন আমি না একটু অ্যাড আপনি করি। বলছিলেন। দেখেন আসলে আমি 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 এটি একটু অ্যাড করি। দেখেন বিচার বিভাগটা এখনো পর্যন্ত সেই পুরোপুরি স্বাধীনতা পায়নি বা স্বাধীন হয়নি। হুম। এখনো বিভিন্ন তদবির, বিভিন্ন মাধ্যমে কিন্তু এখনো জামিন পাচ্ছে, এবং এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে, এবং সেগুলো কিন্তু আবার আবার তাদের সেই তথ্যপত্রগুলো, যারা এখানে কাজ করেছে হুম। তাদের তথ্যপত্র কিন্তু বাইরে এসেছে। আমি নিজেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক সমালোচনা করেছি। এটি যদি হতো যে স্বাভাবিক প্রক্রিয়ায় তার আইনজীবী তাকে আসলে নির্দোষ প্রমাণ করতে পারছেন, বা অভিযোগ যে আসলে অভিযোগের মধ্যে ঘাপলা আছে প্রমাণ করতে পারছেন, সেক্ষেত্রে জামিন পেলে সেটি আলাদা কথা। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এখনো পর্যন্ত কোনো জামিন হয়নি। যতগুলো জামিন হয়েছে সরকারের কোনো না কোনো ব্যক্তি মহলের সেখানে আসলে সহযোগিতা ছিল। এখনো পর্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় জামিনটা আসলে হচ্ছে হুম। না। মানে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি মানে হতো তাহলে সরকারের সেটা কোনো না আলাদা কোনো কথা। প্রক্রিয়ায় মানে ইনভলভমেন্ট থাকলে জামিন হচ্ছে, না থাকলে হচ্ছে না, বিষয়টা এখন এরকম গিয়ে হচ্ছে দাঁড়িয়েছে। না, এক্স্যাক্টলি, এটি মানে সত্য। বিচারটা তাহলে এটি সত্য। সরকার করছে। এখন ওই যে বললাম যে এখনো পর্যন্ত তো বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয়নি। সরকারের উপদেষ্টাদের অবশ্যই আপনার এক্ষেত্রে হস্তক্ষেপ আছে, নির্দেশনা আছে, পরামর্শ আছে। হুম। যেহেতু এখনো পর্যন্ত বিচার বিভাগ পুরোপুরি কিন্তু স্বাধীনভাবে ফাংশন করতেছে না, হুম। সেই জায়গাটা এখনো পর্যন্ত সংস্কারের মাধ্যমে নিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। তাহলে আর যে আপনারা কারণে এই অবশ্যই সরকারের কাছে বা ফাঁকফোকর আপনারা বা আছে। যারা চাইছেন এই সরকারের কাছে বিচারের দাবি কেন করছেন? এখনো তো এই সরকার তো পারেনি সেই পদক্ষেপগুলো নিতে। কেন দাবি করছেন যে এই সরকারের মধ্যে বিচার শেষ করতে হবে? না, এই সরকার তো ইতিমধ্যে সেই দায়িত্বটা আসলে নিয়েছে। সরকার নিজেই বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচারটা করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আইন উপদেষ্টা নিজেই বলেছেন যে আমরা গণহত্যার বিচার না করে আমরা যদি দায়িত্ব ছেড়ে দিই তাহলে জনগণ কোনোভাবে এটি মানবে না। এবং তিনি নিজেই বলেছেন ডিসেম্বর পর্যন্ত সময় পেলে অবশ্যই আমরা গণহত্যার বিচারটা করব। এখন তারা কিভাবে করবেন সেটি তো আসলে আমি আপনি এখনই জানি না, বলতেও পারছি না। হুম। যেহেতু এটি আসলে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এই অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব হলো দ্রুত বিচারটা শেষ করা। আপনি নিশ্চয়ই জানেন যে যুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু এই আদালতে হয়েছিল দ্রুত সময়ের মধ্যে। হুম। সুতরাং এখন আওয়ামী লীগের যারা গণহত্যাকারী রয়েছে তাদেরকেও সেই একই আদালতে, আপনার সেই একই আইনে দ্রুত সময়ের মধ্যে হুম। বিচারটা করলে তো সমস্যা নাই। আওয়ামী লীগের তৈরি আইন, আওয়ামী লীগের তৈরি আদালত, আওয়ামী লীগের তো মেনে নিতে সমস্যা নাই। হুম। কিন্তু ওই যে আপনি যে বললেন আবার বিচার বিভাগ স্বাধীন না, সরকার বললে জামিন হয়, সরকার না বললে হয় না। এই যদি হয় প্রক্রিয়া তাহলে কেই বা মানবে আসলে বিচার? আর সবাই তো অজুহাত খুঁজবেই বা কোনো ফাঁক ফোকর তো খুঁজবেই। যাই হোক, এই আপা, বিষয়ে সংস্কারটা কিন্তু আলোচনা করলে এখনো দেখা যাবে শুরু অনেক হয়নি, আলোচনা যেটি হচ্ছে। প্রধান আমি একটু উপদেষ্টা নিজেই বলেছেন। আমি একটু এই জি, বিষয়ে যাই। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে সংস্কারটা কিন্তু এখনো শুরু হয়নি। তার মানে কি? তার মানে বিচার বিভাগের যে পূর্ণ স্বাধীনতা সেটি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আর দ্বিতীয়ত হলো, আপনি নিশ্চয়ই জানেন যে অনেক বিচারক কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু নিয়োগ পেয়েছিল। সেই বিচারকরা সবাই কিন্তু আপনার পদত্যাগ করেনি। এখনো পর্যন্ত অনেক সেই আওয়ামী বিচারক বা আওয়ামী সমর্থক, যারা আওয়ামী আইনজীবী ছিল, তারা কিন্তু অনেকেই রয়ে গেছে। সুতরাং ওই যে কিছু ফাঁকফোকর তো রয়েছে, কিছু সমস্যা সংকট এখনো পর্যন্ত রয়েই গেছে। হুম। মানে আওয়ামী বিচারক আওয়ামী আইনজীবীরা থাকলে তারা আওয়ামী লীগের মতো করে বিচার করবে, বিএনপি বিচারক বিএনপি, মানে এরকম বিচারক দল, বিচার বিভাগের যদি দল থাকে তাহলে তো খুব ঝামেলা রাশেদ খান। আমি একটু এই জায়গায় আসি, আপনি বলছিলেন যে অবশ্যই ঝামেলা। লন্ডনে গিয়ে জামাতের আমিরের সাথে বেগম জিয়া এবং তারেক রহমানের বৈঠক হয়েছে। সেই বিষয়গুলো আসলে কি কথা হলো সেই বিষয়টা আমরা খুব স্পষ্ট হতে পারছি না। আপনারা পারছেন কি? এটি একটা বিষয়, পারলে সেটা একটু জানবো। এবং খালেদা জিয়া যেদিন আসলে চিকিৎসার জন্য লন্ডনে যান সেদিনও জামাতের আমিরের সাথে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হলো। সেই বিষয়েও আমরা আসলে তখন খুব খোলাসাভাবে জানতে পারি না কি হয়। পর্দার আড়ালে কিছু হচ্ছে কি? দেখেন, আপনি আমি আসলে এই যে টক শোতে আলোচনা করছি, আমি অনেক কথা বলছি। যখন এই টক শোর বাইরে আমি আপনি আলোচনা করব তখন কিন্তু অনেক আলোচনা হবে যেগুলো আসলে আমরা পাবলিকলি করব না। সুতরাং যখন এরকম দলের নেতৃবৃন্দরা বসেন অনেক ধরনের আলোচনা হয়ে থাকে। যেহেতু আপনার সাবেক প্রধানমন্ত্রী এবং জামাত ইসলামের আমির, অবশ্যই সেখানে রাজনৈতিক আলোচনা হয়েছে, এবং অবশ্যই দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আসলে এই গণহত্যার বিচারটা সম্পন্ন করা যায়, জাতীয় ঐক্য সংহতি ধরে ধরে রেখে কিভাবে আসলে নতুন বাংলাদেশ হুম। বিনির্মাণ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি অবশ্যই আলোচনা হয়েছে। এবং জামাতের আমির কিন্তু নিজেই স্বীকার করেছেন, হ্যাঁ সেখানে রাজনৈতিক আলোচনা বসলে তো অবশ্যই হয়।
সুতরাং আমার কাছে যেটি মনে হচ্ছে, এখন যেহেতু জামাতের বক্তব্য মোটামুটি বিএনপির বক্তব্যের লাইনেই আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, সে জায়গায় অবশ্যই তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমার ধারণা। সেক্ষেত্রে জামাতের বক্তব্য কি বিস্তারিত বিএনপির বক্তব্যের লাইনে নাকি এনসিপির বক্তব্যের লাইনে? কারণ ওই যে যেটা না, বলছিলাম যে জামাতের জামাত মানে এনসিপি বের হয়ে এসে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করার পর যা বলল, তিনটা শর্তের কথা বলল, জামাত বলল তিনটা শর্তের কথা, দুইটা শর্ত কমন পড়ে গেল। এই এই হচ্ছে ব্যাপার। আর আবার প্রথম দিন না যখন আপা, কথা দেখেন বললেন তখন আবার এই দুইটা জানুয়ারি আর শর্ত ডিসেম্বর কিন্তু বললেন, জি। বিএনপির সাথেও কমন পড়েছে। আপনি জামাতের এই দুটা শর্ত বিএনপির সাথেও কমন পড়েছে। বিএনপি কি চায়? বিএনপি কিন্তু গণহত্যার বিচার চায়, এবং তারাও কিন্তু রাষ্ট্র সংস্কার চায়। তারা প্রয়োজনীয় রাষ্ট্র কিন্তু সংস্কারের এটা কথা কিন্তু নির্বাচনের উল্লেখ শর্ত করেছে। হিসাবে বিএনপি এবং বলে না। জামাত, হ্যাঁ, এবং জামাত কিন্তু না বলেছে। আপনি আপনি মানে জামাত, বিএনপি কিন্তু প্রধান উপদেষ্টাকে চিঠিতে উল্লেখ করেছে যে বিএনপি যে সংস্কার চাই, সেটিকে বিভিন্ন ভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যে বিএনপি দল হিসেবে কোনো সংস্কার চায় না, শুধুমাত্র নির্বাচন চাই। হুম। এই বিষয়টি তারা যে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে, সেটি কিন্তু বিএনপি স্পষ্টত উল্লেখ করেছে। তার মানে কি, জামাত বলছে মৌলিক সংস্কারের কথা, আর বিএনপি বলছে প্রয়োজনীয় সংস্কারের কথা। এই যে শব্দগত পার্থক্য, কিন্তু সংস্কার কিন্তু প্রত্যেকটা দল চাই। হুম। আর আপনি জাতীয় ঐক্যমত কমিশনের যিনি দায়িত্ব রয়েছেন আমাদের আলী রিয়াজ স্যার, তিনি কি বলেছেন? তিনি কিন্তু আবার বিএনপির কথা কিন্তু উল্লেখ করেছেন, যে বিএনপি সর্বপ্রথম দল হিসেবে বাংলাদেশে সংস্কারের কথা বলেছে। অর্থাৎ সংস্কার বিএনপি চাই, গণ অধিকার পরিষদ চাই, জামাত ইসলাম চাই, এনসিপি চাই। হয়তো চাওয়ার ভিতরে ভিন্নতা রয়েছে, কারণ প্রত্যেকটা দলের এজেন্ডা আলাদা, প্রত্যেকটা দল আলাদা। সেক্ষেত্রে তো আপনার আমার মতের পার্থক্য থাকবেই। এখন সরকারের দায়িত্ব যে এই যে চার পাঁচটা দলের ভিতরে বা যতগুলো দল আছে তাদের ভিতরে যে মত পার্থক্য, সেই পার্থক্যগুলো দূরে রেখে আসলে আমাদের ভিতরে ঐক্যমত কতটুকু, ততটুকু নিয়ে আসলে সামনের দিকে অগ্রসর হওয়া। জি, সংস্কার তো সবাই চায়, তেমনি বিচারও সবাই চায়। এখন প্রশ্নটা গিয়ে দাঁড়িয়েছে কে আগে চায় কে পরে চায়। বিএনপি বলছে যে সংস্কারটা তারা করবে, নির্বাচন দিয়ে দেবে এই সরকার। আর জামাতের বক্তব্য মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এগুলো করবার মানে এই শর্ত পালন করার পরে তারপরে নির্বাচন। অতএব কোথাও তো একটা মৌলিক পার্থক্য শুনতে তো অন্তত মনে হয় যে আছে। আমি একটু এটাও আপনার কাছে জিজ্ঞাসা করি, এই ব্যাখ্যার সাথে যদি আপনি এটাও একটু যোগ করে দেন যে এই যে বিচার চাইছেন সবাই, এনসিপি সহ যারা আসলে গণ অভ্যুত্থানের সামনের সারিতে একদম দেখা গেছে যাদেরকে, কিন্তু আহ, বিচার, আমি যেটা বলছিলাম, বিচার তো আসলে হবার কথা বিচার বিভাগের কাজ, এটা স্বাধীন বিচার বিভাগের দ্বারা হবার কথা। তারা সরকার, এই সরকারের আমলে চাইছে বা এই সরকারের কাছে চাইছে, যেটি আসলে এই সরকারের কাছে করবার কথা ছিল এবং দ্রুত করবার কথা ছিল চিকিৎসা। তার জন্য আমরা দেখেছি আহতদের রাস্তায় নামতে, একাধিকবার রাস্তায় নামতে, রাস্তা অবরোধ করে রাখতে দেখেছি। এখন দেখলাম যে 31 জনকে পাকিস্তানে পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য। সেই বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই, যেখানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার চাইতে পাকিস্তান অনেকটা পিছিয়ে, অনেক পিছিয়ে। সেখানে বাংলাদেশ থেকে পাকিস্তানে কেন চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে, এই বিষয়ে আসলে কি বক্তব্য? আপা, আমি আসলে এই বিষয়ে আমি নিজেই পাবলিকলি সমালোচনা করেছি, যে আমাদের যে আহত যোদ্ধা, এদের রক্তের উপরে কিন্তু এই সরকার গঠিত হয়েছে, এবং তাদের যে ত্যাগ সংগ্রাম, সেটির কারণে কিন্তু আজকে অনেক অবিপ্লবী ব্যক্তিরা তারা কিন্তু উপদেষ্টা হয়েছেন। সুতরাং তাদেরকে অবশ্যই আমাদের আহত যোদ্ধাদের কল্যাণে কাজ করতে হবে, এবং তারা যাতে দ্রুত সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে যান, তারা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, সেই উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নিতে হবে। কিন্তু সরকার আসলে এই বিষয়ে গড়িমসি করেছে। বিশেষ করে যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের আসলে দায়িত্ব কি ছিল, কি কাজ তারা করতে পারতেন? তারা কিন্তু এই আমাদের যারা শহীদ হয়েছে, আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি করেছিলাম প্রত্যেকটা শহীদ পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিবেন, এবং যারা আহত হয়েছে হুম। তাদের আহতের ধরন ভেদে তাদেরকে 50 লাখ, 40 লাখ, 20 লাখ, এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো সরকার কিন্তু সেটি আসলে এখনো পর্যন্ত করতে পারেনি। অনেক আহত যোদ্ধা কিন্তু আমাদের কাছে আসেন, এবং তাদেরকে মাত্র কাউকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে, এবং সেই 1 লাখ টাকায় কিন্তু যার আপনার পা হারিয়েছে, যিনি যিনি চোখ হারিয়েছেন, যার পেটে গুলি লেগেছিল, সেই 1 লাখ টাকা আসলে বাংলাদেশে যে চিকিৎসা খরচ, সেটিতে আসলে কিছু হয়নি, বা ওষুধপত্র কিনতে হয়, কিছুই আসলে হয়নি। অনেক আক্ষেপ অনেকে এসে আমাদের কাছে করেন, আমি অনেকগুলো লাইভও করেছি, হুম। অনেকগুলো লেখালেখিও আমি করেছি। তো সেই জায়গা থেকে সরকার আসলে আমেরিকা, ইউরোপ, কানাডা বা ব্যাংকক বা সিঙ্গাপুরে, যেখানে আসলে উন্নত মানের চিকিৎসা হয়, সেখানে বা সেই দেশে না নিয়ে কেন আসলে পাকিস্তানের প্রতি এত আগ্রহ তৈরি হলো? পাকিস্তানকে আসলে ফ্রি চিকিৎসা দিবে? আমি জানি না। আসলে আমার মনে হয় যে মন্দের ভালো আপনি চীনে নিতে পারতেন, বা ইন্ডিয়ায় নিতে পারতেন, বা আপনার ব্যাংককে নিতে পারতেন, কিন্তু আপনি সেটি না করে সিঙ্গাপুর বা আমেরিকা, ইউরোপে না পারলে এই রাষ্ট্রগুলোতে আপনি নিতে পারতেন। কিন্তু সরকার কেন পাকিস্তানে
নিয়ে গেল আমি জানি না, যেখানে আসলে পাকিস্তানের যে চিকিৎসা ব্যবস্থা সেটি আসলে বাংলাদেশের থেকেও খারাপ। আরেকটি বিষয় অ্যাড করি, সেটি হলো দেখেন আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন, এই যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে নাজুক অবস্থা, আমার মনে হয় তিনি জানেন না, কারণ তিনি নিজেও কিন্তু ক্যান্সারের রোগী। তার পক্ষে আসলে জেলা উপজেলায় বা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে যে হাসপাতালগুলোর যে নাজুক অবস্থা সেটি সরাসরি ভিজিট করা সম্ভবপর নয়, তিনি জানেনও না। আমি ওই যে বললাম যে আমার জেলা যেহেতু ঝিনাইদহ, আমি বাড়িতে গেলেই কিন্তু আমি সদর হাসপাতালে ঘুরে আসি, আমি দেখে আসি আসলে কি অবস্থা। সেখানে ডাক্তারের সংকট রয়েছে, নার্সের সংকট রয়েছে, ওষুধপত্রের সংকট, আর সেখানের ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে। কিন্তু আমাদের এই যে নাজুক স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রাইভেট মেডিকেলে আপনি দেখেন সেখানে যে পরিমাণ খরচ। এখন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যেহেতু আসলে ব্যাংকিং সেক্টরের মানুষ, তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন, তাকে এখন এই স্বাস্থ্যের দায়িত্ব দেওয়া হয়েছে, যে কারণে এই স্বাস্থ্য খাত এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। এবং আমার মনে হয় তিনি বুঝতে পারতেছেন না যে আমাদের আহত যোদ্ধারা, যাদের রক্ত ত্যাগ, যারা আসলে এতটা সংগ্রাম করলেন, তাদেরকে কিভাবে আসলে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করা যায় এবং সুস্থ করার প্রয়োজনীয়তা, আমার মনে হয় সেটি তিনি বুঝতে পারতেছেন না। পাকিস্তানে গিয়ে আমার মনে হয় না তারা খুব বেশি উপকৃত হবেন, তার থেকে বাংলাদেশে চিকিৎসা চিকিৎসা নিলে আসলে ভালো হবে। আমরা কোথাও কোথাও দেখলাম যে আপনার বিদেশ থেকে চিকিৎসক আনা হয়েছে, তো এটিও আপনারা করতে পারতেন যদি এতই আর্থিক সংকট থাকে। অথবা আমাদেরকে বলেন, আমরা প্রয়োজনে ফান্ড তুলি, দেশে অনেক কোম্পানি রয়েছে, অনেক ব্যক্তি মহল রয়েছে, আপনি যদি বলেন যে হলো আহতদের তো, জুলাই ফাউন্ডেশন চিকিৎসার হলো জন্য তো, ফান্ড কিন্তু দরকার। কিন্তু হলো না কেন আসলে? মানে এটি একটা বড় প্রশ্ন, পাকিস্তানে কেন যাচ্ছেন? আপনিও যাই হোক তার সমালোচনাই করছেন। একটু এখানে আসি যে এই দল, মানে আমরা দেখলাম ইনভেস্টমেন্ট সামিট হলো সম্প্রতি, আমরা মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক দেখলাম, এবং এখানে তিনটি দল আমন্ত্রণ পাচ্ছে বা কথা বলবার সুযোগ হচ্ছে, তিনটি দলের, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি, যেখানে আসলে দুটি দলের নিবন্ধনই নাই। জামাতের কথাটা ভিন্ন, কারণ তাদের ছিল, নিবন্ধন হারিয়েছে আওয়ামী লীগের সময়, কিন্তু এনসিপির এখনো নিবন্ধনই হয়নি। এই তিনটি দল আসলে এই জায়গাগুলোতে সুযোগ পাচ্ছে। আপনারা এর চেয়ে পুরাতন দল, আপনাদের উত্তরসূরি বলা চলে এনসিপি, আপনারা আগে আন্দোলন করেছেন, 18 কোটা আন্দোলনেও আপনারা সেখানে আপনারাই পায়োনিয়ার। এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠিত, নিবন্ধিত, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল আছে, কিন্তু বিএনপি জামাত বড় দুটি দলের সাথে যাচ্ছে এনসিপি। এত গুরুত্ব এনসিপি কেন পাচ্ছে, বা এত প্রভাব এনসিপির কেন? দেখেন, এনসিপির দুজন উপদেষ্টা এই সরকারে রয়েছে। দ্বিতীয়ত হলো যে এনসিপির আপনার যিনি আহ্বায়ক হয়েছেন তিনি কিন্তু আসলে উপদেষ্টা ছিলেন, তিনি সেইখান থেকে পদত্যাগ করে এই দলটা গঠন করেছেন। অর্থাৎ দল গঠন একটি আসলে ধারাবাহিক প্রক্রিয়া। তিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে এই প্রক্রিয়ার সাথে আসলে যুক্ত ছিলেন। আর যেহেতু আসলে মোটামুটি তিনজন উপদেষ্টা আসলে এনসিপি ছিলেন, একজন সাবেক, দুজন এখনো রয়েছেন, এবং এই সরকারের প্রত্যেকটা সেক্টর এবং দপ্তরে ছাত্র প্রতিনিধি রয়েছে, এবং তারা কারা, তারা আবার এনসিপির সরাসরি পদে অনেকে রয়েছেন। এবং এনসিপির যে ছাত্র সংগঠন বলেন বা আপনার ওই জাতীয় নাগরিক কমিটি সম্ভবত যেটি নাম ছিল, তারা কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে এবং সেক্টরে রয়েছে। অর্থাৎ এই সরকারের সব থেকে বড় সুবিধাভোগী হলেন এনসিপি। সুতরাং এবং বাকি যে উপদেষ্টারা রয়েছে, এই উপদেষ্টাদের নিয়োগ আবার দিয়েছেন এনসিপি। সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ বা সরকার বা রাষ্ট্রযন্ত্র, তারা কিন্তু এনসিপি কে প্রমোট করা, তাদেরকে এগিয়ে দেওয়া, এই কাজগুলো করছেন, যে কারণে আসলে ওই বড় দুটি দলকে তো দিতেই হবে, কারণ তাদেরকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। হুম। সেই কিন্তু জায়গায় এনসিপি তাদেরকে এনসিপি কে নিয়োগ আবার দিলেন, এনসিপি যুক্ত করা সবকিছু, হচ্ছে। আপনারাও অভ্যুত্থানের মাঠে ছিলেন, সবকিছু এনসিপি কি করে আসলে তাদের কাছে চলে গেল? তারাই উপদেষ্টা হলেন, তারাই উপদেষ্টা নিয়োগ দিলেন, এটা কি করে আসলে হয়ে গেল? আপা, আপনি নিশ্চয়ই জানেন যে যে অভিযোগটি করা হয়, যে একাত্তরের পরে মহান মুক্তিযুদ্ধ পুরোপুরি কিন্তু সেই ইতিহাসটা আওয়ামী লীগের ঘরে কিন্তু চলে যায় বা আওয়ামী লীগ নিয়ে নেয়। এখন সেখানে কি আসলে অন্য কোনো দলের ভূমিকা ছিল না? ওই সময়কার যে আপনার মানে অন্যান্য দল ছিল, মাওলানা ভাসানীর দল বলেন, বাম সংগঠনগুলো, ইসলামিক ধারার সংগঠনগুলো, বা আপনার মধ্যপন্থী, অনেকের কিন্তু ভূমিকা ছিল। আপনি দেখেন তাজউদ্দিনের মতন নেতার যে ভূমিকা, তাকেও কিন্তু পরবর্তীতে মাইনাস করা হয়েছে, এবং সমস্ত মুক্তিযুদ্ধের ইতিহাস শেখ মুজিবময় কিন্তু করা হয়েছিল এবং আওয়ামী লীগ করেছিল সেটি কিন্তু বলা হয়। অন্যান্যদের ত্যাগ অবদান বা অতীতে কি করেছে, 69-এর গণ অভ্যুত্থান বলেন বা আপনার 52-এর ভাষা আন্দোলন বা যতগুলো আন্দোলন হয়েছে, শিক্ষা আন্দোলন, সমস্ত ইতিহাস ভুলে শুধুমাত্র আপনার আওয়ামী লীগের ঘরে 71-এর ইতিহাসটা পুঁজি করা হয়েছে বা তারা সেটির আসলে ভাগিদার হয়েছে। ঠিক একইভাবে 24-এর যে ইতিহাস দেখেন, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, এই যে এনসিপির যারা অনেক জোর গলায় কথা বলছেন, তারা কিন্তু সেই সময় ছিলেন না। যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, পল্টনে মার খেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খেয়েছি, অনেক কিছু ছিল না। হ্যাঁ, এনসিপিতে যারা আছেন, নাহিদ, আসিফ, তারা কিন্তু আবার আমাদের সাথে ছিলেন, মানে সবাই ছিলেন না, কেউ কেউ ছিলেন। তো সেই জায়গা থেকে মানে এই যে
একাত্তরে যেভাবে আসলে ইতিহাসটা দখল করা হলো, 24-এর ইতিহাসটাও একইভাবে দখল করা হলো। কিভাবে? কারণ তারা কতিপয় ব্যক্তি তারা সামনে ছিলেন। আর আমরা যেহেতু 18 সালে নেতৃত্ব দিয়েছি, ওই সময় আমরা ছাত্র ছিলাম, আমরা সামনে ছিলাম। হুম। পরবর্তীতে তারা ছাত্র, তারা সামনে ছিলেন। এখন তারা মনে করলেন যে 14-15 বছর এদেশে কোনো আন্দোলনই হয়নি, এবং রাজনৈতিক দলগুলোর যে দেউলিয়াত্ব, এই দেউলিয়াত্বের কারণে তাদের ডাকে, তাদের আহ্বানে কেউ সাড়া দেয়নি। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা এই কথাগুলো বলছেন তারাও যদি ওই সময় আমাদের ডাকে, আমাদের আহ্বানে সাড়া দিতেন, তাহলে হাসিনা কোনোভাবে এইভাবে পরপর 3টি অবৈধ ইলেকশন করতে পারতো না। তো যাই হোক, আমরা যে একটি দেওয়াল ধাক্কাতে ধাক্কাতে 90% ফেলিয়ে দিয়েছিলাম, এখন ছাত্ররা এসে এবং অন্যান্যরা এসে তারা কিন্তু বাকি 10% ফেলিয়ে দিল। তার মানে কি? তার মানে এই গণ অভ্যুত্থানের 90% যে কাজ, সেটি কিন্তু রাজনৈতিক দলগুলো সংগ্রামের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সেই জায়গাটাই নিয়ে গিয়েছিল। 10% ধাক্কা দিয়েছে, অর্থাৎ আমরা সবাই মিলে, আমরা একসাথে ধাক্কা দিয়ে বাকি 10% আমরা ফেলিয়েছি। আর 90% আগেই ফেলানো ছিল। হুম। এখন আমাদের ছাত্র বন্ধুরা বা এনসিপির বন্ধুরা সেটি স্বীকার করে না, এই কারণে মূলত সমস্যা। তো যাই হোক না কেন, আমরা আবার যেটি মনে করি স্বীকার করে না যে এটি না হয় ফ্যাসিবাদ বুঝলাম যে বিরোধী তারা মুখে লড়াই। স্বীকার করছে না বিষয়টা, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তারাই নিয়োগ দিল, তারাই দখল করে নিল সবকিছু, তারাই উপদেষ্টাদের বানিয়ে দিল, মানে এটাই আসলে তারা কিভাবে করে ফেললো? তারা তো বরং বলে যে আসলে সবাই মিলে এবারে, বা বিএনপিও রেকমেন্ড করেছে কে কোন উপদেষ্টা হবে, তাদের কাছ থেকে রেকমেন্ডেশনটা এসেছে। আহ, সব নিয়োগ তারা আসলে কিভাবে করে ফেললো? দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নিজেই এটির সাপেক্ষে তিনি যুক্তি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। তিনি বলেছেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, জনগণ আমাদের সমর্থন দাতা। তার মানে এই যে ছাত্র বলতে কাদেরকে বোঝাচ্ছে? ছাত্র বলতে কিন্তু আসিফকে বোঝাচ্ছে। আসিফ নিজেই কিন্তু তিনি ভিডিও তৈরি করেছেন, স্ট্যাটাস দিয়েছেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে তিনি নিজে যোগাযোগ করেছেন। তার মানে এই যে উপদেষ্টা, এবং আমি নিজেও জানি যে উপদেষ্টা পরিষদে যারাই রয়েছে, সেই তালিকা কিন্তু আবার এনসিপির বর্তমান যারা নেতারা রয়েছেন তারাই করেছিলেন। আমি নাম সে বলতে পারবো, আমি নাম এই মুহূর্তে বলছি না। তারাই তৈরি করেছিলেন, তারাই যোগাযোগ করেছিলেন। দেখেন, এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কি কখনো দীর্ঘ 14-15 বছর বা এই জুলাই অভ্যুত্থানে কখনো ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন? এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, আসিফ নজরুল স্যার ব্যতীত আর দুইজন একজনের নাম আপনি বলেন তো আপা, যারা আসলে অভ্যুত্থানে বা দীর্ঘ 14-15 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ের পাশে ছিলেন? ছিলেন না। আর ছাত্ররা কি করলেন? ছাত্ররা মনে করলেন যে তাদের মনোপুত একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, ক্ষমতাটা আমাদের পুরোপুরি বগলের নিচে রাখতে হবে। সেই জন্য বিপ্লবী হোক অবিপ্লবী হোক, তাদের মনোপুত যারাই হয়েছে, তাদের কথা, তাদের কাছে হুম। দস্তখত যারাই দিয়েছে, তাদেরকে কিন্তু উপদেষ্টা বানানো হয়েছে। তো আমরা কি ছাত্ররা দাবি তখন করেছিলাম? মনে আমরা করলো দাবি এবং এরা করেছিলাম করে একটি ফেললো, আর বিপ্লবী সরকার। আপনারা তখন কি করছিলেন? মানে বিএনপি সহ বড় বড় দলগুলো আপনারা আছেন, তা আপনারা কি করছিলেন? দেখেন আপা, ওই সময় কেউ তো বুঝে উঠতে পারেনি যে এই সরকার 2 বছর থাকবে বা বা 5 বছর থাকার আলাপটা হবে। সবাই মনে করেছিল যে অতীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, তখন যেহেতু আসলে 3 মাসের একটি সরকার গঠিত হয়েছে, হয়তো এই সরকার 3 মাস থাকবে। সেই জায়গা থেকে আসলে সবাই ওই সময় আসলে সমর্থন দেয়। ঠিক আছে, 3 মাস যে আসলো থাকুক, সমস্যা নাই। আহ, তারা হয়তো 3 মাস বা 6 মাস সর্বোচ্চ বা 4 মাস থাকবে, এই চিন্তা আসলে সবার মধ্যে ছিল। যে কারণে একদম অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় সামনের দিকে যারা ছিলেন তারা যেভাবে করেছেন, ওই সময় আসলে ছাত্রদেরকে কেউ বিতর্কের মধ্যে ফেলতে চায়নি, বা ওই সময়কার প্রেক্ষাপটে একটি বিভাজন তৈরি হোক সেটি কেউ চায়নি। যে কারণে কিন্তু সবাই সমর্থন দিয়েছে। কিন্তু যখন আসলে ডে বাই ডে বোঝা গেল যে সরকার দীর্ঘমেয়াদী থাকতে চায়, সরকার আরো মানে তার নিজেদের লোকদেরকে নিয়োগ দিতে চায়, তখন থেকে আসলে সমস্যাটা তৈরি হয়েছে। হুম। জি, রাশেদ খান, এই জায়গাটা স্পষ্ট। এই যে আপনারাও সমালোচনা সবসময় এই বিষয়টার করেন যে ছাত্রদের বা এনসিপি তারা যে ইফতার মাহফিল করছে ইন্টারকন্টিনেন্টালে, তারা রূপায়ণ টাওয়ারে অফিস নিচ্ছে, তারা শত গাড়ি বহর নিয়ে প্রচারণা চালাচ্ছে, এই যে বিষয়গুলো হয়, এগুলো নিয়ে আপনারাও সমালোচনা করেন যে তাদের অর্থের উৎস টাকা কোথা থেকে পায়। আপনারা যেহেতু তাদের সাথে একটা মানে আপনিও বলছিলেন যে নাহিদ আসিফ তারা আপনাদের সাথে আন্দোলনে ছিল বা তাদের সাথে আপনার একটা সম্পৃক্ততা সবসময় ছিল, আপনারা কি জানেন ভেতরের খবর আসলে কোথা থেকে পায়? সমালোচনা আপনারাও করেন, আমরা শুনি আসলে। দেখেন, আমার মনে হয় যে এই উত্তর ইতিমধ্যে নাহিদ ইসলাম স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আমাদের যারা আসলে অর্থ দেয়, আমরা যদি তাদের নাম প্রকাশ করি তাহলে নানান ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এবং আরেকটি বক্তব্য যদি আমার মনে পড়ে, আই থিঙ্ক আমি আমি বললেই হয়তো আপনিও সেটির সাপেক্ষে যুক্তি দিবেন বা বক্তব্য দিবেন। নাহিদ ইসলাম বলেছিলেন যে ধনীরা আমাদেরকে অর্থায়ন করছে। আপনি নিশ্চয়ই এই হুম। ধরনের একটি সংবাদ দেখেছেন। এটি আমার কাছে যতদূর আমি রিমেম্বার করতে পারি, এই ধরনের বক্তব্য এসেছিলেন যে ধনীরা আমাদেরকে অর্থায়ন করছে। ধনী বলতে কারা? আমি ওই সময় সমালোচনা করেছিলাম, সেই ধনী আসলে কারা? সেটি কি আওয়ামী লীগের ধনীরা, নাকি যারা আসলে ওই যে সকল ব্যবসায়ীরা
শেখ হাসিনাকে অভ্যুত্থানের সময় বলেছে যে জাহান্নামেও আপনার সাথে যাব, জান্নাতেও আপনার সাথে যাব, আজীবন আপনার সাথে থাকবো, সেই সকল ব্যবসায়ীরা, সেই প্রশ্ন আমি যেমন করেছি, সেই প্রশ্ন আপনিও করেছেন, আপনার মতন আমার মতন অসংখ্য সাধারণ মানুষ করেছে। দেখেন আমরা কি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম ঠিক আছে কিন্তু আমাদের উত্তরটা সহযোদ্ধারা আপনারা জানেন না। একটি, রাশেদ খান, উত্তরটা কি আপনারা জানেন না? না উত্তরটা ওই যে বললাম নাহিদ ইসলাম নিজেই দিয়েছেন, এবং কিছু বিষয় তো অবশ্যই জানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায়, গুঞ্জন শোনা যায়, দুর্নীতির অনেকগুলো অভিযোগ আসতেছে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমি আর আসলে বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছি না। আমি মনে করি যে এই বিষয়গুলো অবশ্যই এক এক করে সামনে আসতেছে, ভবিষ্যতেও আসবে, আমাদেরকে একটু অপেক্ষা করা উচিত। আমি অনেক তথ্য জানি, কিন্তু আমি এখনই আসলে সবকিছু আমি বলে ফেলতে চাচ্ছি না। জি। রাশেদ খান, আপনাদেরকে অর্থায়ন কারা করে? মানে আপনারাও তো চলছেন হয়তো তাদের মতো রূপায়ণ টাওয়ারে বড় অফিস বা শতাধিক গাড়ি বহর নিয়ে চলছেন না, কিন্তু আপনারাও একটা দল পরিচালনা করছেন। আপনাদের দলের অর্থায়ন কে করে বা কারা করে? আপা আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে উত্থানটা আপনাদের চোখের সামনে, আমরা যখন জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, আপনারা নিজেরাই কিন্তু টকশোর আয়োজন করেছেন, বিভিন্ন বক্তাকে ডেকেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আমি নিজেও কিন্তু দেখেছি যে আমাকে নিয়ে আপনি টকশো করেছেন, এবং আরিফিন সিদ্দিকী স্যার, আমার মনে আছে যে একটি টকশোতে তিনি আমার নাম ধরে আপনি প্রশ্ন করেছিলেন আমাকে, যখন একটানা 15 দিন রিমান্ডে নেওয়া হয়। তো এরপরে যখন আসলে আমরা জেল থেকে বের হয়ে আমরা দলটা গঠন করলাম, তখন কিন্তু আমরা ফেসবুকে আমরা কিন্তু বিজ্ঞপ্তি দিতাম যে বিকাশ নাম্বার, রকেট নাম্বার দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, যে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা এই কাজটা করতে চাই বা আমাদের সংগঠন পরিচালনা করার জন্য। এবং যে পরিমাণ অর্থ আমরা পেতাম সেটির হিসাব, কোথায় খরচ হতো সেটির হিসাব কিন্তু আমরা ফেসবুকে দিয়েছি। যখন আমরা পাবলিক ফান্ড সংগ্রহ করেছি, আমরা কিন্তু এইভাবে সংগ্রহ করেছি এবং হিসাবটাও কিন্তু পাবলিকলি দিয়েছি। পরবর্তীতে যখন আমাদের এই 7-8 বছরের সংগ্রামে আমাদের কিন্তু 64 জেলায় কমিটি আছে, আমাদের প্রবাসী কমিটি আছে, আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, এমনকি ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে। এখন আমাদের এই যে দলীয় কাঠামো আমরা তৈরি করতে পেরেছি, আমাদের নেতাকর্মীদের অনুদানেই কিন্তু আমাদের দলটা এখন আসলে পরিচালিত হচ্ছে। এবং আমাদের এই 7-8 বছরের সংগ্রামে আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষীও তৈরি হয়েছে। আমরা কারো কাছ থেকে কোটি কোটি টাকা কারো কাছ থেকে আমরা নিই না। আমাদের যে কোনো একটা প্রোগ্রাম হলে আমরা আমাদের নেতাকর্মীদেরকেই বলি যে এটাতে আপনারা কেউ 1,000 টাকা দেন, কেউ 500 টাকা দেন, কেউ 5,000 টাকা দেন, এমনকি কেউ 10,000 টাকা দেয়। এইভাবে সবার কাছ থেকে আসলে অনুদান সংগ্রহ করে আমরা আমাদের পলিটিক্যাল যে অ্যাক্টিভিজম আমরা সেটি পরিচালনা করি। জি, অনুদান সংগ্রহ করে করেন। আর মানে আমি যদি একটু যদি আপনি কিছু মনে করেন না করেন, আপনারা ব্যক্তিগতভাবে চলেন কি করে? আপনাদের কি কোনো মানে পেশা আছে? মানে আমরা আপনাদের রাজনীতির মাঠে খুবই সক্রিয় দেখি। নিজস্ব কোনো পেশা কি আছে? দেখেন আপা, বিষয়টা হলো যে আমি এই যে এখন আপনি টকশো করতেছেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমি নিজেও আসলে দীর্ঘ সময় আমার বড় দুটি পেজ রয়েছে, সেখান থেকে আমার মাঝখানে বেশ কয়েক বছর ধরে ভালো আর্নিং হয়েছে। এবং সেটি কোনো 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 সময় 1,10,000 টাকা, 20,000 টাকা এরকমও কিন্তু এসেছে, এবং ধারাবাহিকভাবে কিন্তু একটা আর্নিং ছিল। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আর্নিংটা, এবং তার আগে কিন্তু আমি নিজে অনলাইনে কিন্তু আমি ব্যবসাও করেছি, এবং এটি সবাই জানে। এবং এখন যেটি হয়, আমি কিন্তু নিয়মিত প্রায় টকশো করি, প্রতিদিন 2টা 3টা কখনো 4টাও টকশো থাকে। তো সব মিলে এই টকশো থেকে কিন্তু আমার একটি ভালো আর্নিং আছে। আর এটি সত্য, হ্যাঁ, আমি যখন আমার কোনো একটি প্রোগ্রাম আয়োজন করি আমার জেলাতে বা খুব প্রয়োজন হয়, তখন ওই যে আমার পরিচিত 2-1 জন ভাই ব্রাদার আছে, আমি তাদেরকে বলি, বা যে কোনো একটা সমস্যা সংকটে হলে তাদেরকে জানাই, তারা বিভিন্ন সময় হেল্প করে। কিন্তু সেটির পরিমাণ এমন না যে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, হয়তো কেউ 2,000 5,000 এরকম নিয়ে 2-1 জন শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু হেল্প করেন। তো সামগ্রিকভাবে যেহেতু রাজনীতি করি, সামগ্রিকভাবে স্বচ্ছতা জবাবদিহিতা না থাকলে বা টেন্ডারবাজি চাঁদাবাজি করলে অবশ্যই কোনো দুর্নীতি সংবাদ আপনার কাছেই চলে যেত। এতটুকু বলতে পারি যে আমাদের কোনো দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ব্যক্তিগত ব্যক্তি হিসেবে রাশেদ খানের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনি কখনো পাননি, রাশেদ খানের ইনশাল্লাহ বিরুদ্ধে পাবেনও আসলে না। এভাবে এভাবে পেয়েছি বলে আমিও খুব দেখিনি, কিন্তু আপনাদের এই যে অনুদান বা কোথা থেকে পান এই প্রশ্নটা যখন আসছে, একবার এই কথা উঠেছিল যে আপনাদের দলের সভাপতি নুরুল হক নূর তিনি দুবাই গেছেন, মেহেদী এনসাফাদের সাথে বৈঠক হয়েছে, ও সেখান থেকে একটা অর্থায়নও এসেছে। আমরা আপনাদের দলের ভেতরেও এটা নিয়ে আলোচনা শুনেছি, সমালোচনা শুনেছি, স্বীকারও করেছেন দলের মধ্যে। আসলে আপনারা কি পরবর্তীতে স্পষ্ট হয়েছিলেন বিষয়টা কি হলো? আপা আসলে এটি যেহেতু একটি আসলে অপ্রাসঙ্গিক এবং একটি পুরাতন বিষয়, তারপরে যদি না, আপনি খুব প্রশ্ন করলেন, অপ্রাসঙ্গিক না, দেখেন, কারণ সেখানে একটা অর্থায়নের না, বিষয় আছে। না, সেটাই বলছি ইসরায়েলের যে গোয়েন্দা অর্থায়নের সংস্থার বিষয় যদি, এজেন্ট। এক্স্যাক্টলি, অর্থায়নের বিষয় যদি আসলেই সত্য হতো, তাহলে ওই সময় তো আসলে আওয়ামী লীগ ক্ষমতায়, তারা কিন্তু নুরুল হক নূরকে ওই সময় তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারতেন, তথ্য প্রমাণ দিতে পারতেন, এখনো পর্যন্ত দিতে পারেননি। এবং যেহেতু আসলে আওয়ামী লীগ বিভিন্ন ব্যক্তির চরিত্র হনন করেছে, সেক্ষেত্রে নুরুল হক নূর যেহেতু ডাকসুর ভিপি, এবং দেখেন যে এই যে আন্দোলন সংগ্রাম, যখন বা তরুণরা
বলতো যে আই হেট পলিটিক্স, আমরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় যুবক আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করি, মোদি বিরোধী আন্দোলন কিন্তু আমাদের নেতৃত্বে হয়েছে, এবং এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন ভারতে যেটি, তার সাথে সংহতি জানাতে গিয়ে ডাকসুতে ভিপির রুমে আমাদের কিন্তু সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে আমাদের কিন্তু হত্যা চেষ্টা করা হয়েছে। এরকম অসংখ্য হামলা মামলার আমরা কিন্তু শিকার হয়েছি। তো যাই হোক, বিভিন্ন সময় চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে, নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছিল। আপনি বলেন এই মামলার ভিত্তি কতটুকু? তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ অভিযোগ করা হয়েছে, টাকা পয়সার বিষয়গুলো বলা হয়েছে। এবং এই যে বললাম, আমার বিরুদ্ধে অনেকে ফেসবুকে তাহলে কি এই বিভিন্ন ভাবে অভিযোগটা লেখে কি, কারণ বলে। কি এই অভিযোগের পক্ষে তখন যা ছিল, পরবর্তীতে সেটা নিয়ে আস্তে আস্তে মানে এখন আর খুব শোনা যাচ্ছে না, কিন্তু তখন আমরা দেখেছিলাম ফিলিস্তিনের রাষ্ট্রদূত তৎকালীন ইউসুফ রামাদান তিনি বলেছেন যে 3টি জায়গায় মেহেদী এন সাফাদির সাথে বৈঠক হয়েছে নুরুল হক নূরের। এমনকি মেহেদী এন সাফাদি তিনি নিজে বলেছেন যে তার সাথে 3 ঘন্টার একটি বৈঠক হয়েছে, আবার বৈঠক হবে বলে কথা হয়েছে, দুবাইয়ে বৈঠক হয়েছে, স্টারবাকস কফি শপে বৈঠক হয়েছে, এই বিষয়গুলো বলেছেন, কিন্তু নুরুল হক নূর বিষয়টা অস্বীকার করে গেছেন। আহ, আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা ওই সময়কার প্রেক্ষাপটে অনেকগুলো টক শো, অনেকগুলো বক্তব্যে কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার করেছি। তারপরে আপনি প্রশ্ন করলেন, আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। যদি না, প্রশ্নের উত্তরটা আমি আওয়ামী লীগের, এই জন্য চাই জি, কারণ এখন হচ্ছে মার্চ ফর গাজা আপনারা করছেন। সেই মার্চ ফর গাজা যে যখন একদিকে চলছে, তখন মেহেদী এন সাফাদের সেই বক্তব্যটা আমার কানে বাজে যে তিনি বলছেন যে ইসরায়েলের প্রতি সমর্থন জানাচ্ছেন নুরুল হক নূর, এবং ফিলিস্তিনি সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠনগুলো বলে মনে করেন। তার মানসিকতা বা তার যে চিন্তাভাবনা, আদর্শ, ফিলোসফি, তার সাথে মেহেদী এন সাফাদির ফিলোসফির মিল আছে বলে তিনি মেহেদী এন সাফাদি এই মন্তব্যটা করেছিলেন নুরুল হক নূরের সাথে বৈঠকের পর। এখন যখন মার্চ ফর গাজা হচ্ছে, বিষয়গুলো তো আলোচনায় প্রাসঙ্গিক হতেই পারে, রাশেদ খান। না আসলে দেখেন, এই, যে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কথা বললেন, তিনি কিন্তু পরবর্তীতে নুরুল হক নূরকে তিনি ইনভাইটেশন দিয়েছেন, তার সাথে বৈঠক করেছেন। তো আওয়ামী লীগের সময় তো অনেকে অনেক কথা বলেছে, এখন সেইগুলো ধরে তো নতুন করে আলোচনা করা সেটি প্রাসঙ্গিক না। এই কারণে আমি বলছিলাম যে আওয়ামী লীগের আমলে যা কিছু হয়েছে সেটা তো আসলে এই আমলে প্রাসঙ্গিক না, কারণ ওই সময় মানুষের চরিত্র হনন করার জন্য নানান ধরনের চেষ্টা কিন্তু আওয়ামী লীগ করেছে, মানে চরিত্র নানান হনন জনের কেন বিরুদ্ধে বলছেন? অভিযোগ মানে মেহেদী অভিযোগ এন সাফাদের সাথে বৈঠক হয়নি? না, মেহেদী সাফারির সাথে তো বৈঠক হয়নি, সেটি তো নুরুল হক নূর নিজেই তো কিন্তু পাবলিকলি তিনি মেহেদী এন বলেছেন। সাফাদি যে আবার সেখানে তো বললেন যে বৈঠক হয়েছে, কোথায় হয়েছে বললেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কথা নয় বাদ দিলাম, যার সাথে আপা, বৈঠক হয়েছে আপনি তিনিই নিশ্চয়ই বলছেন হয়েছে। দেখেছেন মেহেদী ছাপাদি এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু বলেছেন যে জয়ের সাথে তার বৈঠক হয়েছে। এখন জয়, সজীবদের জয় কি বলেছে আমার সাথে বৈঠক হয়েছে? এই যে এই ধরনের ব্যক্তি থাকে যাদেরকে আসলে ভাড়া করা হয়, ভাড়া করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়, আওয়ামী লীগ এই কাজটি খুব ভালোভাবে করতে পেরেছে। সুতরাং আওয়ামী লীগের সেই বক্তব্য বা প্রপাগান্ডা নিয়ে খুব বেশি আমার মনে হয় না এখন নতুন কিন্তু করে আপনার আলোচনা দলের বা মধ্যেও কথা তো বলা তখন স্বীকার ঠিক হবে। করেছিলেন যে যে তিনি এখন সম্ভবত সহসভাপতি ফারুক হাসান, তিনিও তখন বলেছিলেন যে নুরুল হক নূর তাদের সামনে তাদের মানে বৈঠকের আপা, মধ্যে ফারুক স্বীকার হাসান করেছেন। যা বলেছিলেন, ফারুক হাসান কিন্তু আবার আমাদের সাথে ফিরে এসেছেন। যখন একসাথে না থাকে অনেক ধরনের কথা মন্তব্য আসে, পলিটিক্সে আসলে অনেক কিছু হয় আপনি জানেন। সাথে থাকলে সঙ্গী আর দূরে চলে গেলে জঙ্গি, এরকম একটা বিষয় আসে না? তো ফারুক হাসান ওই সময়ের প্রেক্ষাপটে অনেক বক্তব্য বলেছে, এখন তিনি আবার ব্যাক করেছেন, আমাদের সাথে আছেন। এখন আপনি তাকে টকশোতে ডাকেন, দেখেন তিনি ওই বিষয়ে কি বলেন। হুম। তো যাই হোক, রাজনীতি করতে গেলে অনেক আলোচনা, দূরে থাকলে অনেক ধরনের তাহলে আপনারাও অভিযোগ আসলে অনুযোগ মানে যখন থাকে। প্রয়োজন হয় সাথে সঙ্গীও নেন, জঙ্গিও নেন, সব আসলে রাজনীতির সাথে আমি কিন্তু চলেই আপনাকে আসে। বলেছি যে বাংলাদেশের বাস্তবতায় কিন্তু বিষয়গুলো আছে, যেটি যেটি আপনি ফারুকের কথায় বললেন। তো আমি সেটাই বললাম যে ফারুক ওই সময় যা বলেছে এখন তো ফারুক সেটি বলবে না। ফারুক তো এখন যে কোনো বক্তব্যে নুরুল হক নুরের প্রশংসা করে বা করবে, খুব স্বাভাবিক আপা, এটা তো বাংলাদেশের ক্যারেক্টার। বাংলাদেশের মানুষের তো একদিনে আসলে সবাই ফেরেস্তা হয়ে গেছে সেটি না। হুম, হুম। মানে এই ক্যারেক্টারে, তাহলে রাজনীতির এই ক্যারেক্টারের মধ্যে যদি আপনারা নতুনরাও একই ক্যারেক্টারের মধ্যে আপা পড়ে যান। দেখেন, এই ক্যারেক্টারের কথা আপনাকে একটু অ্যাড করি। সার্জিস, যাদেরকে বলা হয় যারা নতুন রাজনীতির বন্দোবস্ত করতে চায়, তারা আবার আপনার 100 মাইক্রোবাস নিয়ে, হায়েস্ট নিয়ে তারা শোডাউন দিয়েছে। এর প্রেক্ষিতে তাদেরই দলের একজন যুগ্ম আহ্বায়ক ডাক্তার জারা তিনি সমালোচনা করেছিলেন। তার প্রেক্ষিতে সার্জিস উত্তর দিয়েছেন যে এখনই যদি আমরা পুরোপুরি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আঁকড়ে ধরি তাহলে কিন্তু আমরা ভোটে আসলে জামানত হারাবো। তো হুম, মোটামুটি 50% নতুন, 50% পুরাতন, নতুন পুরাতন মিলিয়ে আমাদেরকে চলতে হবে, এই কথা কিন্তু সার্জিস নিজেই বলেছে। হুম। তো সেই জায়গা থেকে আমি এতটুকু বলতে চাই, দেখেন একটি অভ্যুত্থান হয়েছে, হাসিনার পতন হয়েছে, বা হাসিনার সাম্রাজ্যকে আমরা ভাঙতে পেরেছি, কিন্তু এই রাষ্ট্রকে এখনো পর্যন্ত পুরোপুরি আমরা গড়তে পারিনি। আমাদের বারবার যেটি হয়েছে, ইতিহাস যেটি বলে সেটি হলো আমরা সক্ষম ভাবে 90-এ ভাঙতে পেরেছি, এরপরে আমরা গড়তে পারিনি। 71-এ ভাঙতে পেরেছি, এরপরে আমরা গড়তে পারিনি। এখন 24-এ আমরা সফলভাবে ভাঙতে পেরেছি, এখন আমরা এটি গড়তে পারবো কিনা সেটা কিন্তু সামনে
বলে দিবে। আমরা 2-1 বছর ওয়েট করি, দেখি আসলে কি হয়। সেই জায়গা থেকে মানুষের ক্যারেক্টার তো পুরোপুরি পরিবর্তন হয়ে হুম। যায়নি। আওয়ামী কিন্তু লীগের আমলে সার্জিসের সেই মানুষের যে বক্তব্যই, ক্যারেক্টারটা ছিল, জামানত হারানোর ভয়ে যদি নতুন বন্দোবস্তে না যেয়ে পুরনো বন্দোবস্তেই থাকেন, তাহলে আর আওয়ামী লীগ থাকলেই কি সমস্যা ছিল? সেই বন্দোবস্তেই যদি আপনারা মানে বা নতুনরাও না যদি ওই যে চলেন। গড়ার স্বপ্ন নিয়ে আওয়ামী লীগকে ভাঙা হয়েছে, গড়ার স্বপ্ন নিয়ে আমরা গড়ার চেষ্টা করি, কিন্তু আপনি কি মনে করেন যে 1 বছরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই সমস্ত সংস্কার করে ফেলতে পারবেন? রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক না। প্রক্রিয়া। হুম। ঠিক একইভাবে মানুষের ক্যারেক্টার পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। একজন মানুষ হঠাৎ করে যেমন খারাপ হয় না, হঠাৎ করে আবার ভালো হয় না, ধারাবাহিক ভাবে তাকে ভালো হতে হয়, ধারাবাহিক ভাবে তাকে খারাপ হতে হয়। সুতরাং এই বাস্তবতা তো আপনাকে মানতে হবে। হুম। আজকেই তো বাংলাদেশের সমস্ত কিছু পরিবর্তন হয়নি। জি, হাসিনার কিন্তু পরিবর্তন নতুনদের হওয়া মধ্যে তো মানেই আর ধারাবাহিকতাটা বাংলাদেশের আমরা মানুষ সব চেয়েছিলাম না, ফেরেশতা হয়ে এজন্যই নতুন যায়নি। বন্দোবস্ত তাদের মুখে বেশি শোভা পেয়েছে, বা তাদেরকে এজন্যই একটা সমর্থনের জায়গা ছিল নিশ্চয়ই, নতুন বলেই। যাই হোক, সেই ধারাবাহিকতায় যখন চলছেন, দেখা যাক সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে, পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে আপনারা নতুন বন্দোবস্তে যেতে পারেন নাকি আসলে সেই মানে জামানতের জন্য আপনারাও সেই বন্দোবস্তের দিকেই যান। নির্বাচনের প্রসঙ্গে নাহিদ ইসলামের এই প্রসঙ্গটা একটু আসতে চাই। প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট, এটি তিনি সেদিন মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পরেও বললেন। তিনি যখন উপদেষ্টা ছিলেন তখনও বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন, একদম প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যন্ত সবখানে বিএনপির লোক। আসলে ব্যাপারটা কেমন? আসলে কি তাই আপনারা ডিল করেন প্রশাসনের সাথে বিভিন্ন সময়? আপা দেখেন, এই প্রশাসনে এই সরকারে এনসিপির 2জন উপদেষ্টা রয়েছেন। সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে এনসিপির প্রতিনিধি রয়েছে, তাদের নিয়োজিত ছাত্র প্রতিনিধি বিভিন্ন জায়গায় রয়েছে। তো সেই জায়গায় নাহিদ ইসলাম হঠাৎ করে বলছেন যে প্রশাসনের সর্বত্র বিএনপির লোক। আমরা তো জানি যে আওয়ামী লীগ দীর্ঘ 14-15 বছরে সর্বত্র প্রশাসনের 3টা ধাপে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আওয়ামী সেট আপ ছিল। ডিসিএসপি সমস্ত জায়গায় ছিল আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগ সুবিধাভোগী, আওয়ামী লীগের সুবিধাভোগী সেই প্রশাসনিক কর্মকর্তারা, আমলারা, তারা কোথায় গেল? তারা কি হারিয়ে গেছে? তাদেরকে কি চাকরিচ্যুত করা হয়েছে? তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে? কোনো কিছু দেওয়া হয়নি। সুতরাং তারা তো সেই জায়গায় বহাল তবিয়তে, এবং এটি নিয়ে কিন্তু সাংবাদিকরা লিখতেছে, সমালোচনা করতেছে, গণমাধ্যমে সংবাদ আসতেছে। সেই জায়গায় এগুলো আসলে যেহেতু নাহিদদের ব্যর্থতা, নাহিদ তো নিজে উপদেষ্টা ছিলেন, তিনি উপদেষ্টা থাকাকালীন কেন এই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের শাস্তি দেননি? তিনি কেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেননি? তিনি কেন রাষ্ট্র সংস্কারটা সম্পূর্ণ করেননি? তিনি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি? তিনি কেন গণহত্যার বিচার করেননি? এই কাজগুলো তিনি সরকারে থাকলে চমৎকার ভাবে করতে পারতেন। সেই কাজগুলো না করে তার কাছে দল গঠনটাই মুখ্য হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। দেখেন, সরকারের চেয়ারে থেকে যে কথাগুলো বলা যায়, যে কাজগুলো করা যায়, সরকারের বাইরে এসে সেই কাজগুলো করা যায় না। নাহিদ ইসলাম ওই কাজগুলো যদি সক্ষম ভাবে করতেন, তাহলে কিন্তু এই যে এখন নাহিদ ইসলামকে এত বেশি চিল্লাপাল্লা করতে হতো না, এত বেশি জোর গলায় গরম গরম বক্তব্য দেয়া লাগতো না। এই কথাগুলো তিনি বলতেছেন, দাবি করতেছেন, কিন্তু তিনি থেকেই তো এগুলো করতে পারতেন। হুম, যদি তিনি বিএনপির থেকেও লোক এটি এতই বলেছেন। তিনি থাকে, যখন তিনি উপদেষ্টা বিএনপি, ছিলেন তখনও বলেছেন যে প্রশাসনে বিএনপির লোক। না, তখন তিনি আপা তখনও কখনো তিনি বলেননি। বলেছেন, তখনও তিনি বলেছেন, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি শুনিনি। নিরপেক্ষ সরকারের দাবির কথা বলেছিলেন একটি সাক্ষাৎকারে, যে যদি সরকার নিরপেক্ষতা হারায় তাহলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে, তখন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ তখন মাহমুদ। তিনি বলেছিলেন যে কয়েকজনের কথা বলেছিলেন যে অমুক জায়গায় অমুক জায়গায়, তখন তিনি পুরোপুরি বলেননি, সম্ভবত 4-5 জনের নাম বলেছিলেন যে এই কয়েকজন বিএনপির পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এখন যেটি বলছেন ভিন্ন চিত্র, যে প্রশাসনে মানে কি সরকারে, সরকারের আমলারা এবং বিএনপির পক্ষে সবাই কাজ করছে, এই কথা বলেছেন। তার মানে কি তারাও যাদেরকে সুপারিশ করেছিলেন তারাও এখন দেখছে সামনে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং এখন বিএনপি কে সমর্থন না দিলে হবে না, মানে কথার কথা এটি অনেকে বলছেন। তো আমি যেটি বলবো, যে যেখানে নাহিদ ইসলামদের নিয়ে এই প্রশ্ন তুলতে হয়, যে নাহিদ ইসলামদের উপদেষ্টারা এই সরকারে থাকাকালীন সময়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়, তখন উল্টো নাহিদ বলছেন যে এই সরকারের প্রশাসনিক যন্ত্র বা সবাই বিএনপি কে সাপোর্ট করছে। যেখানে বিএনপির পক্ষ থেকে যখন দাবি করা হলো, আপনি জানেন যে ইশরাক নিজেই পোস্ট করেছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন যে এনসিপির উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম বা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। তারপর থেকে এখন তারা ভিন্ন বক্তব্য দিচ্ছে, যাতে করে মানে দায়টা নাহিদ ইসলামদের উপরে না আসে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো যে এই 2জন ছাত্র উপদেষ্টাকে অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, একই সাথে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করা উচিত, এবং সমস্ত দপ্তর সেক্টর থেকে এই এনসিপি নিয়োজিত যে সকল ছাত্র প্রতিনিধি রয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে, পদত্যাগ করাইতে হবে। কিন্তু এখন সেটি না করে উল্টো এখন এই তাদের লোকজনকে প্রশাসনে রেখে দেওয়ার জন্য এখন বিএনপির ঘাড়ে বন্দুক রাখা হচ্ছে। তো ঠিক আছে, বিএনপি এত লোক থাকলে আপনি যখন উপদেষ্টা ছিলেন তাদেরকে কেন সরিয়ে দেননি? এখনো তো এনসিপির 2জন উপদেষ্টা রয়েছে, তাদেরকে বলে সরিয়ে দেওয়ার জন্য। এখনো তো এই যে উপদেষ্টারা যারা রয়েছে তাদেরকে তো এনসিপি নিয়োগ দিয়েছে, এনসিপির ছাত্ররা যারা ছিলেন তারাই তো নিয়োগ দিয়েছিলেন। তো ওই সময় কেন আসলে আপনারা
তাদেরকে এখন বলেন, তাদেরকে বলেন যে বিএনপির এদেরকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিএনপি আমার কাছে যেটি মনে হয়, এই যে বললাম 3টি ধাপে আওয়ামী লীগকে সেট করা হয়েছিল, ওই আওয়ামী লীগকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় সেট আপ করা হচ্ছে। আমি একটি কথা বলে শেষ করি আপা, সেটি হলো আমার কাছে যে তথ্যটা রয়েছে, এই সরকার যেটি মনে করছে যে বিএনপি জামাতপন্থী যে সকল কর্মকর্তারা ছিল, এখন যদি তাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোশন দিই, তারা তো আমাদের কথা শুনবে না, যেহেতু উপদেষ্টা পরিষদের অনেকের এজেন্ডা হলো এনসিপি কে প্যাট্রোনাইজ করা। সেই জায়গা থেকে তারা মনে করছেন যে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে আমরা কাজ করাতে পারবো, কিন্তু বিএনপির লোকজনকে যারা বঞ্চিত ছিল আওয়ামী লীগের সময়ে, তাদেরকে যদি বিভিন্ন জায়গায় সেট আপ করে দিই, তো তারা আমাদের কথা শুনবে না, আমরা সরকার চালাতে পারবো না। এটিও একটি বিষয় রয়েছে। আমার কাছে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কোনো প্রমাণ যৌক্তিকতা আমার কাছে নাই, বা আমি এটি বিশ্বাস করি না, বরং উল্টো তাদের লোক উপদেষ্টা রয়েছে, তাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছে। তাহলে একটা সামারি করে এক লাইনে যদি জিজ্ঞাসা করি, তাহলে প্রশাসন আসলে চালাচ্ছে কে, বা কার ইশারায় চলছে প্রশাসন? প্রশাসন প্রশাসন চালাচ্ছে সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তি হিসেবে তিনি যথেষ্ট সম্মানিত, তাকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু প্রশাসনের অন্যান্য যে ব্যক্তিরা রয়েছে, সরকারের অন্যান্য ব্যক্তিরা, তাদের ভিতরে তো অনেকে আওয়ামী সুবিধাভোগী রয়েছে। আওয়ামী লীগকে যারা অনেকে সেভ করার চেষ্টা করছে, আওয়ামী লীগের দামি এমপিদের জামিন করাচ্ছে। 14 সালের কয়জনকে গ্রেপ্তার করা হলো? যারা 14 সালের আপনার যারা নির্বাচন কমিশনার ছিলেন, ডিসি ছিলেন, এসপি ছিলেন, আমলা ছিলেন, যারা নির্বাচন কারচুপির সাথে জড়িত ছিল, তাদেরকে ধরা হয়নি। যারা 18 সালের নির্বাচনের সাথে জড়িত, সেই সকল কমিশনার, তাদেরকে ধরা হয়নি। সেই সকল ডিসিএসপি দের শাস্তি দেওয়া হয়নি। যারা 24 সালে একই কাজে জড়িত, তাদেরকে শাস্তি দেওয়া হয়নি। তাদেরকেই তো এই সরকার রেখে দিয়েছে। তাদেরকে বিভিন্ন ভাবে প্যাট্রোনাইজ করতেছে এই সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বিষয়ে আমি আগেই বলেছি যে তার বিষয়ে কারোর কোনো প্রশ্ন নাই, কিন্তু হুম। তিনি একা তাহলে কি যতই প্রধান পারফেক্ট উপদেষ্টার সাথে ম্যান বাকি হন না কেন, উপদেষ্টাদের সমন্বয় নাই? না, আমি যে বলছি যে প্রধান উপদেষ্টা যতই পারফেক্ট ম্যান হন না কেন, বাকি উপদেষ্টারা এতটা পারফেক্ট না। এবং সেই কথা কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই কিন্তু নুরুল কবির সাহেবের সাথে যখন একটি সাক্ষাৎকার তিনি দেন, সেখানে নিজে বলেছেন তাড়াহুড়া করে আসলে যথেষ্ট যোগ্যদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠন করা সম্ভবপর হয়নি। যে কারণে গণ অধিকার পরিষদ দাবি করেছিল, যেহেতু যোগ্যদের মাধ্যমে উপদেষ্টা পরিষদটা আপনারা গঠন করতে পারেননি, সেক্ষেত্রে আপনারা এই উপদেষ্টা পরিষদটা পুনর্গঠন করেন, অথবা আপনারা যে কয়দিন থাকেন না কেন, আপনারা জাতীয় সরকার গঠন করেন, যেখানে প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সেই স্টেক হোল্ডারদের প্রতিনিধি সেখানে থাকবে। সেই দাবিও তো শুনতেছেন না। অর্থাৎ আওয়ামী মার্কা যে সকল উপদেষ্টাদেরকে আপনি ঢুকিয়েছিলেন, যারা অবিপ্লবী, যারা আমলা, এই সরকারে দেখেন এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমলা এবং বৃদ্ধ, তাদেরকে নিয়ে কিন্তু চালানো হচ্ছে। এবং এইভাবে একটি রাষ্ট্র বিপ্লব করলো তরুণরা, আর আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন যারা আমলা ছিল, যারা অবিপ্লবী ছিল, যারা অভ্যুত্থানে ভূমিকা রাখে না, যারা হাসিনার বিরুদ্ধে দুটো কথা বলে নাই, তাদেরকে আপনি উপদেষ্টা বানিয়েছেন। প্রধান উপদেষ্টা নিজেও ভুক্তভোগী, তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু বাকি কয়জন উপদেষ্টা বিপ্লবী? বাকি কয়জন উপদেষ্টা বলেছে যে হাসিনার পতন চাই? কেউ তো বলে না। এমনকি ছাত্ররা যখন বিপদে হত্যা করা হচ্ছে একের পর এক, তারা কয়জন মাঠে নেমেছিল? এরা কিভাবে উপদেষ্টা হলো? সেই প্রশ্ন তো আমিও করি। জি। তাহলে আসলে মানে প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের সমন্বয়হীনতার একটা চিত্র চলে আসছে। আপনি আওয়ামী লীগের ইস্যুতে বলছিলেন। আর সম্প্রতি হাসনাত আব্দুলের একটা ফেসবুক পোস্ট আলোচিত হয়েছে। তিনি বলছেন, যারা আওয়ামী লীগ ইস্যুতে কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। তো আসলে কারা কম্প্রোমাইজের রাজনীতি করছে আওয়ামী লীগকে নিয়ে, এটি একটা, এবং তিনি কাদেরকে সাবধান করছেন একটু শুনবো আপনার কাছে। দেখেন, আমরা তো যেটি দেখছি যে হান্নান মাসুদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যে তার যে এলাকা হাতিয়া, সেখানে যিনি এমপি ছিলেন, সেই এমপির যে বিরোধী পক্ষ ছিল আওয়ামী লীগের, তাদেরকে এখন তিনি প্যাট্রোনাইজ করতেছেন এবং তাদেরকে নিয়ে মিছিল সমাবেশ করতেছেন। এবং অনেকগুলো ছবি এসেছে যে ছাত্রলীগের ওই সময়কার নেতারা এখন হান্নান মাসুদের সাথে। ঠিক একইভাবে সার্জিসকে নিয়ে সাংবাদিক নির্ঝর তিনি কিন্তু পোস্ট করেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছে তারা কিন্তু সার্জিসের মিছিল, মিটিং এ, সভা সমাবেশে, তো তারাই তো পৃষ্ঠপোষকতা করতেছে। এবং আজকেও কিন্তু দেখলাম এনসিপির একজন সভাপতি নেতা তিনিও পোস্ট করতেছেন সার্জিসকে ইঙ্গিত করে যে উত্তরাতে যে এনসিপির ইফতার হয়েছিল সেখানে আওয়ামী লীগের নেতা একটি কোম্পানির মালিক। তো তারাই তো পৃষ্ঠপোষকতা করতেছেন। তারা এত বড় বিপ্লবী, তারা ঢাকায় বলতেছেন আওয়ামী লীগের নিষিদ্ধর কথা। আমার জেলা ঝিনাইদহ, সেখানে এনসিপির নেতারা আওয়ামী লীগের মানে কি বলবো আসলে, সেখানে আওয়ামী লীগকে তারা পৃষ্ঠপোষকতা করতেছে, ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে ঘুরতেছে। আওয়ামী লীগের জেলা সহ সভাপতি
তার টাকায় সমস্ত জেলায় ব্যানার ফেস্টুন লাগিয়েছে। এগুলো তো তথ্য প্রমাণ রয়েছে, আমার নিজের কাছে রয়েছে, এনসিপির নেতারা জানে, গোয়েন্দা সংস্থা জানে, প্রশাসন জানে, সবাই জানে। তাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করার এ ধরনের অভিযোগ রয়েছে। ঢাকায় গরম গরম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বক্তব্য, আর তৃণমূলে গিয়ে আপনার আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করা, আওয়ামী লীগের ভোট ব্যাংক আর নিজেদের ভোট ব্যাংক হিসেবে তৈরি করার চেষ্টা করা, এটিও তো, এই অভিযোগও তো রয়েছে। তো হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট করেছেন যে রর পৃষ্ঠপোষকতায় কিছু করা যাবে না, এরপরে কমেন্টে আপনি দেখেছেন জুলকার নাইন কিন্তু স্পষ্টভাবে প্রমাণ দিয়েছে যে কারা আসলে ওই আহ, মানে মানে বৈঠকটা করেছে আসলে সেই রর এজেন্টদের সাথে, প্রমাণ দিয়ে দিয়েছে। অর্থাৎ যারা এই কথাগুলো বলছেন তারাই আবার কিন্তু উল্টো ওই একই কাজ কিন্তু আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার কাজ করছেন। যারা দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে তো এখন দুর্নীতির সব থেকে বড় বড় অভিযোগ। এবং আপনি দেখেছেন যে একজন আপনার আসিফ মাহমুদের এপিএস, তাকে কিন্তু সরিয়ে দেওয়ার যে বিষয়টি এসেছে, তিনি বলছেন আমি পদত্যাগ করেছি, আমার পরীক্ষা দিতে হবে। তো ভাই, তোমার বিসিএস পরীক্ষা দিতে হবে, তোমার কি ওই সময় মনে ছিল না? তুমি বিসিএস এর পরীক্ষা ছেড়ে তুমি এপিএস হিসেবে নিয়োগ নিলা। মূলত বড় বড় অনেক বড় বড় অভিযোগ আসতেছে। তো আমি মনে করি এই যে অভিযোগগুলো আসতেছে, আমার বিরুদ্ধে তো আসতেছে না, আপনি শুনেছেন, তাহলে তার বিরুদ্ধে কেন আসতেছে? অবশ্যই যা রটে তার কিছু না কিছু ঘটে। তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো দুদকের উচিত হবে এটি আসলে অনুসন্ধান করে। দুর্নীতির যে অভিযোগ যার বিরুদ্ধে আসুক না কেন, আমার বিরুদ্ধে আসলেও আমি মনে করি সেটির অনুসন্ধান হওয়া দরকার। প্রত্যেকের বিরুদ্ধে যার বিরুদ্ধে আসবে। এই সরকার কিন্তু কি বলেছিল, এই সরকার এই যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে বলেছিল 1 মাসের মধ্যে আর্থিক হিসাব দেওয়ার জন্য, সেই হিসাবটা কি দিয়েছে? পাবলিকলি প্রকাশ করেছে? আমরা তো দাবি করেছিলাম 6 মাসের সময় যে উপদেষ্টাদের প্রত্যেকের আর্থিক হিসাব দিতে হবে, তাদের এপিএস, পার্সোনাল কর্মকর্তা যারা সচিব রয়েছে প্রত্যেকের আর্থিক হিসাব দিতে হবে। কয়জনের হিসাব দিয়েছে? সরকার তো নিজে জবাবদিহিতার মধ্যে নাই, হুম। সরকার তো নিজে আসলে স্বচ্ছতার মধ্যে নাই। সুতরাং আসলে কতটুকু রাষ্ট্র সংস্কার হবে সেটি নিয়ে সন্দেহ রয়েছে। তাহলে সরকার যেখানে আসলে তাহলে রাশেদ খান, এই যে শিষ্টাচার বহির্ভূত আচরণের যে একটা হুমকি দিচ্ছেন, এই হুমকিটা আসলে কেমন বলে মনে হয়? মানে কি আচরণ হবে শিষ্টাচার বহির্ভূত আচরণ? না, দেখেন, একজন পলিটিশিয়ানকে যথেষ্ট কৌশলী হতে হয়। একজন পলিটিশিয়ানের কথাবার্তার ভিতরে সমালোচনা থাকবে কিন্তু হুমকি থাকবে না। তো তিনি হুমকি দিচ্ছেন, তিনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন। তো আমার কাছে মনে হয় তিনি আসলে মাথা গরম করছেন। আমি তাকে বলবো যে আপনার মনে হয় কিছু করে দেখানো উচিত। আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন, ঠিক আছে, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়ে দেখান না। আপনি তো পারতেছেন না। আপনি ওই যে ওই সময় ফেসবুকে পোস্ট করলে লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে না? আপনার আসলে লাখ লাখ মানুষ এখন কোথায় গেল? আপনি তো পয়লা বৈশাখের অনুষ্ঠান করলেন, কয়জন হয়েছে? সাংবাদিকরা ছাড়া তার ওইখানে চেয়ারে 100 জন 50 জনের বেশি তো লোক দেখা গেল না। দেখেন, যে বিষয়গুলো শোনা যায় যে জামাতের, ওই যে আপনি আপা আগেই প্রশ্ন করেছিলেন, এনসিপির টোন টিউনের সাথে জামাতের টোন টিউনটা মিলে যায়। তো এই কারণে কিন্তু আসলে জামাত শিবিরের নেতাকর্মীরা একসময় কিন্তু তাদেরকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করেছে, এটি সত্য। কিন্তু জামাতকে নিয়ে যখন বলা হয়েছে জামাত একটি ভারতপন্থী দল, জামাতের নেতাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ অনুযোগ এনসিপির শীর্ষ নেতৃত্ব যখন করেছে, তখন কিন্তু জামাত শিবির এখন মুখ ফিরিয়ে নিয়েছে। এবং তার প্রমাণ তো রয়েছে যে, জাতীয় নাগরিক কমিটিতে যে সকল শিবিরের সাবেক যারা নেতারা ছিল, যারা যুক্ত হয়েছিল, অধিকাংশই কিন্তু তার সাথে যায়নি। এবং জামাতের নেতারা, তারা যেহেতু জামাতকে নিয়ে নানান ধরনের মানে অবান্তর মন্তব্য করা হচ্ছে, তারা এখন আর যাচ্ছে না। জামাত একটা সময় তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে, ম্যান পাওয়ার সাপ্লাই দিয়েছে, জনশক্তি সাপ্লাই দিয়েছে, এখন আর দিচ্ছে না। আর বিএনপির বিরুদ্ধে তো একের পর এক কথা বলার কারণে বিএনপির ছাত্র দলের নেতারাও তো সেখানে যাচ্ছে না, আমরাও তো যাচ্ছি না। আমাদের বিরুদ্ধে নানান ধরনের বিষেধগার করা, হুম। আমাদের যে 18 সালের আন্দোলনের ইতিহাস, 24 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সংগ্রাম, এই যে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা, আমরাও তো এখন আর যাচ্ছি না। সব মিলে তো এখন আর আপনি ফেসবুকে যতই পোস্ট করেন না কেন আপা, ওই পোস্ট করলেই কিন্তু এখন আসলে আর লাখ লাখ মানুষ যাবে না। এখন আপনার ওই গরম গরম পোস্ট ওই গরমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আর আসলে কেউ আপনার আহ্বানে খুব বেশি সাড়া দিবে বলে আমার কাছে মনে হয় না। জি, স্পষ্ট। আপনি বলতে ওইটা আপনাকে না, যিনি পোস্ট করেছেন আমি তাকে বোঝাচ্ছি। জি, আমি স্পষ্ট। ওইটি আপনি যে বলছিলেন যে রয়ের বিষয়ে, রয় স্টেশন হেডের সাথে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবেন না, এটাও হাসান আব্দুল্লাহর পোস্ট। আপনি এই বিষয়ে একটু বলছিলেন জুলকার নাইনের মন্তব্য সম্পর্কে, আসলে একটু কি ভেঙে বলবেন? সবাই আসলে এই বিষয়টা দেখে নাই বা আমরা খেয়াল করি নাই আর যে হয়তো। খলিলুর রহমান সাহেব বা খলিলুর, ওনার হ্যাঁ, নাম, হ্যাঁ, হ্যাঁ। নামটা কি জাতীয় যেন নিরাপত্তা আপা? উপদেষ্টা। খলি মানে নামটা পুরোটা হুম। খলিলুল নাকি খলি? এই যে বর্তমানে যিনি যাই হোক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন হ্যাঁ, বাংলাদেশে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্ভবত। তো ওনার বিষয়ে জুলকার নাইন পোস্ট করেছেন যে স্টেশন হেড, তার সাথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, অজিত দোভাল। এবং তাকে আবার পরবর্তীতে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। এই বিষয়টা জুলকার নাইন পোস্ট করেছে। আমি সেটাই বললাম আচ্ছা। যে হাসনাত যে পোস্ট করেছিলেন সেটির কমেন্টে তিনি এটি আবার দেখিয়ে দিলেন যে আসলে আপনি যেটি বলছেন এটি বলছেন কিনা। তো হাসনাত কোনো উত্তর দেয়নি। হুম। আচ্ছা।
আহ, স্পষ্ট। তাহলে যখন এই একটা অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনি বলছেন যে মানে পারস্পরিক অভিযোগ এনসিপি জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বা বিএনপির সাথেও এনসিপির একটা কোন্দল দলগুলোর মধ্যে, এই অবস্থায় যখন আছে তখন জাতীয় ঐক্যমত সেটি আসলে কি মানে সুদূর পরাহত অবস্থায় চলে যাচ্ছে? না, জাতীয় ঐক্যমত্য আসলে বিনষ্ট অনেকটা হয়ে গিয়েছে, এটি স্বীকার করতে হবে। তো সেই জায়গায় এখন যেহেতু বিএনপি জামাতের বক্তব্যের মোটামুটি একটি মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এবং এনসিপির বক্তব্য আমি দেখলাম, তারাও আজকে বলেছেন যে যদি মৌলিক সংস্কার গণহত্যার বিচারটা হয় তবে ডিসেম্বরে ইলেকশন হতে সমস্যা নাই। আমরা তো আগেই বলেছি প্রধান উপদেষ্টা যেহেতু ডিসেম্বরে ডেট দিয়েছে, সুতরাং গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া উচিত, আমরাও তো বলেছি। এবং অনেক দলই কিন্তু এই কথা বলেছে, আবার কারো কারো হয়তো একটু বোঝাপড়ার সমস্যার কারণে বলছে না। তবে সব মিলে আমার কাছে যেটি যেটি মনে হয় যে এখন যদি আমরা আসলে যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, এখন যদি আমাদের ভিতরে বিভাজন তৈরি হয়, আমরা যদি আসলে অনৈক্য আমাদের ভিতর সৃষ্টি হয়, বা আমরা যদি একে অপরের সাথে কামড়া কামড়িতে লিপ্ত হই, তাহলে এই বিভাজনের সুযোগে কিন্তু আওয়ামী লীগ উইল কাম ব্যাক। কারণ দেখেন, যখন মনে করেন যে আগামী নির্বাচনটা জামাত বিএনপির ভিতরে এক ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো, তখন আওয়ামী লীগ কিন্তু একটা পক্ষে অবস্থান নেবে, বা নির্বাচন নিয়ে কিন্তু আপনার অনিশ্চয়তা তৈরি হলে তখন কিন্তু যারা আপনার এখন রাজনৈতিক দলগুলো রয়েছে, সে তার স্বার্থে, সে তার প্রয়োজনে আওয়ামী লীগকে স্পেস দিবে, বলবে যে ঠিক আছে আসো, যেহেতু হুম। আমাদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে, তোমরা আসো, আমরা একসাথে আন্দোলন করি। ওই যে রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু আর চিরস্থায়ী শত্রু বলে কিছু নাই। তো হুম। আওয়ামী লীগ যতই গণহত্যা করুক না কেন, আওয়ামী লীগকে রাজনৈতিক প্রয়োজনে কিন্তু সামনে সুযোগ কেউ কেউ দিতে পারে, যদি নির্বাচন নিয়ে অস্পষ্টতা তৈরি হয়, যদি সরকার 5 বছর থাকতে চায়, হুম। এগুলো যদি হয় আর কি। আর জি, যদি না ওই যে হয়, সেই যে যদি আপনি আসলে বললেন যে সরকার রাজনীতিতে নির্দিষ্ট একটি প্রয়োজনে রোড ম্যাপ জঙ্গি প্রকাশ সঙ্গী করে, হয় আর সঙ্গী তাহলে এই জঙ্গি হয়। সমস্যাগুলো হবে না। জি, জি, হ্যাঁ। আপনার ওই বক্তব্যই যে প্রয়োজনে জঙ্গি সঙ্গী, আবার ওই সঙ্গী যে আবার ওই যে জঙ্গি আপনি হয়ে যায়। নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা তার বাবার খুনি, যেখানে মতিয়া চৌধুরী কি বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেটি আসলে আপনি শুনেছেন যে আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন সময় বলেছে যে আসলে ওই আপনার হাড্ডি দিয়ে ডুগডুগি, চামড়া দিয়ে ডুগডুগি বানাবে, আর হাড্ডি দিয়ে বঙ্গবন্ধু মানে শেখ মুজিবের চামড়া দিয়ে হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবে। এবং একই সাথে ইনু, যখন শেখ মুজিবকে হত্যা করা হলো তখন ইনু কি করলো, তিনি ট্যাঙ্কের উপর কিন্তু রাইফেল নাচানাচি করেছিলেন, সেই তাদেরকে শেখ হাসিনা মন্ত্রী বানিয়েছে না। অর্থাৎ ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার প্রয়োজনে ওই যে শত্রুর সাথেও হুম। হাত মিলাই। তো আমি সেটাই সেই হুম। বাস্তবতা হুম। হুম। বোঝালাম। তো হুম। সেই জায়গা থেকে এই একতা বা ফেসিবাদ বিরোধী শক্তির ভিতরে যে সম্পর্ক ছিল, এটি ধরে রাখা সরকারের দায়িত্ব। কারণ সরকারে যারা গিয়েছে, হাসিনা যদি ব্যাক করে, আওয়ামী লীগ ব্যাক করে, তাদের কাউকে তো ছাড়বে না, প্রত্যেককে ফাঁসি দেবে। আমাদেরকে যে নিয়ে ফাঁসি দিবে তাদেরকেও ছাড়বে না। সুতরাং তাদের উচিত হবে আমাদের ভিতরে একতা ধরে রাখা, তারাই পারে এটি। সরকার চাইলে জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা বা সৃষ্টি করা কোনো ব্যাপার না। অনেক ধন্যবাদ রাশেদ খান, অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেকটা কথা বললাম। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সকল দর্শক বিন্দুকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। অনেক ধন্যবাদ।